সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সোহাগ, আমার বাড়ি ময়মনসিংহ। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট একটা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা ময়মনসিংহ শহর থেকে খুব দূরে কোনো এক গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন প্রবাসী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার আব্বা সৌদি আরবে থাকে এবং সেখান থেকে আমার বাবা পর্যাপ্ত টাকা আমাদের পরিবারের জন্য পাঠায়। ছোটোবেলা থেকে আমি অনেক আদর আয়েসে আমার শৈশবের দিনগুলো কাটাই। আমি যখন স্কুলে পড়ি, আমার জীবনের গল্পটা আমি তখন থেকে শুরু করি। স্কুলে পড়া অবস্থায় দেখা গেল আমার সাথে কেউ বসতো না, আমার সাথে খুব বেশি কেউ কথা বলতো না, কারণ আমি দেখতে খুব বেশি সুন্দর ছিলাম না। ছোটোবেলা থেকেই আমি যখন কথা বলতাম আমার গাল দিয়ে নাকি লোল বেয়ে পড়তো, এই জন্য অনেকে আমার সাথে কথা বলতে চাইতো না। দেখা যায় একটা পরে আমি যখন স্কুল শেষ করে হাই স্কুলে পড়াশোনা করি তখন আমি কিছুটা ভালো হতে থাকি, বাট ভালো হতে ঠিক আমি অতটা পারি না, কারণ আমার যে সামনের দুটো দাঁত আছে এই দুটো দাঁত ছিল খুব উঁচা এবং যার জন্য কথা বলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে আমার মুখ থেকে থুথু বেরিয়ে যেত। আর আমার হাইট ছিল একেবারেই কম, আমি যথেষ্ট শর্ট ছিলাম এবং কালো বর্ণের একটা ছেলে ছিলাম। এই জন্য নিজেকে সবসময় আমি আড়াল করে রাখতাম, কারোর সামনে খুব বেশি একটা যেতাম না, কারোর সামনে গিয়ে কথা বলতে আমার খুব লজ্জা লাগতো। এই জন্য আমাকে কেউ যদি কোথাও দাওয়াত দিত, আমার পরিবারের মানুষদেরকে, আমি কোনো দাওয়াতেও দাওয়াতের কোনো অনুষ্ঠানেও আমি যেতাম না। কিন্তু পড়াশোনার দিক থেকে আমি খুব ভালো ছিলাম। পড়াশোনার দিক থেকে আমার মেধা যথেষ্ট ভালো ছিল। শৈশবের দিনগুলো পার হতে থাকে ঠিক এইভাবে। একটা বার আমি যখন ক্লাস 9 থেকে ক্লাস 10-এ পড়ি তখনই আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা সবাই আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন। তারা ভাবে এসএসসিতে আমি খুব ভালো একটা রেজাল্ট করব এবং এসএসসিতে এত ভালো রেজাল্ট করব যে আমার ওই রেজাল্ট দেখে আমাদের স্কুলের সুনাম হবে, স্কুলের মুখ উজ্জ্বল হবে, এরকমটাই চিন্তা করে। কিন্তু দুর্ভাগ্য আমার এইটা যে এসএসসি পরীক্ষার ঠিক 2 দিন আগ থেকে আমি প্রচণ্ড রকম জ্বরে ভুগতে থাকি। জ্বরের কারণে আমি পরীক্ষার হলে অজ্ঞান পর্যন্ত হয়ে যায়, মানে সেন্স হারিয়ে ফেলি, এরকম একটা অবস্থা হয়। আমি এত একটা মেধাবী ছাত্র হওয়ার পরেও আমি এসএসসিতে খুব ভালো রেজাল্ট করতে পারিনি। এই নিয়ে আমার শিক্ষক শিক্ষিকা বা আমাদের স্কুলের যারা আছে, আমার আব্বা আম্মা, সবাই অনেক মর্মাহত হয়, সবাই অনেক কষ্ট পায়। বাট একটা কথায় পরিবারের মানুষরা নিজের মনকে বোঝায় যে আমি তো বেঁচে আছি। এমনও হতে পারতো যে পরিমাণের জ্বর আমার হয়েছে আমি তো মারাও যেতে পারতাম। এরকম করে এক পর্যায়ে আমি তখন কলেজে ভর্তি হই। মানে আমাদের স্কুলের পাশেই কলেজ আছে, মানে আমাদের স্কুলটা হচ্ছে কলেজের স্কুল, মানে স্কুলের সাথে কলেজ অ্যাড করা। তো কলেজে যখন ভর্তি হই, কলেজে ভর্তি হওয়ার পরে আমার মনটা তখন খুব ভেঙে যায়। মানে খুব বেশি একটা কারোর সাথে কথা বলি না, সবসময় একা থাকি। মানে মনের ভিতরে কেমন জানি একটা অজানা দুঃখ ভিড় করে, অজানা একটা কষ্ট ভিড় করে। এই জন্য দেখা যায় যে বেশিরভাগ সময় আমি একা থাকতে পছন্দ করি। এরকম করতে করতে হঠাৎ করে একদিন হলো কি, মানে এটা শুনলে আপনি খুব অবাক হয়ে যাবেন, এটা আমার পক্ষ থেকে বলা, মানে আমার জন্য এটা খুবই মানে খুশির একটা সংবাদ, কিন্তু অবিশ্বাস্য বটে। সেটা হচ্ছে একদিন হলো কি, আমাদের স্কুলে পড়াশোনা করতে একটা মেয়ে যার নাম হচ্ছে গিয়ে সোহেলি। এই সোহেলি নামের এই মেয়েটা আমাদের কলেজের এক মেয়ে দিয়ে আমাকে প্রেমের প্রস্তাব পাঠায়। আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সবে মাত্র সেকেন্ড ইয়ারে উঠলাম। অ্যান্ড প্রেমের প্রস্তাব পাঠানোর পরে এই মেয়েটা তখন আমাকে নিয়ে, মানে আমাদের কলেজের মেয়েটাই না আমাকে চিঠিটা দেয়। এবং চিঠি পাওয়ার পর আমি খুব অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, একটা মেয়ে কেন আমাকে চিঠি লিখবে। মানে আমি আসলে বিষয়টা মিলাইতে পারতেছিলাম না। অ্যান্ড আমার মতো একটা ছেলের সামনে দাঁড়িয়ে কোনো মেয়ে কথা বলতে চায় না, কারণ আমার মুখ থেকে থুথু বের হয়ে তার শরীর নোংরা হয়ে যাবে, কাপড় নোংরা হয়ে যাবে। এই ক্ষেত্রে একটা মেয়ে আমাকে এতটা ভালোবাসে কেন, বা আমার জন্য কেন সে প্রেমের চিঠি লিখলো, বিষয়টা খুব অবাক করে দিল। এক পর্যায়ে আমি চিঠিটা খুলে পড়তে শুরু করলাম। চিঠির শব্দগুলো আমার মনে হয়েছে না আমার হৃদয়ে বিঁধতেছে। খুবই ভালোবাসামুখর কথাগুলো ছিল। এবং এই চিঠিটা পড়তে পড়তে চিঠির শেষের দিকে আমি যে জানতে পারলাম আমাদের স্কুলেই পড়াশোনা করে, দেখতে সুন্দরী, লম্বা, এবং আমাদের স্কুলের সবচেয়ে সুইট গার্লস সোহেলি। মানে আমি অবাক হয়ে গেলাম যে আমি প্রথমে মনে করলাম যে ও সম্ভবত আমার সাথে মজা করতেছে, মানে সম্ভবত আমার সাথে দুষ্টমি করে, আমার সাথে জাস্ট দুষ্টমি করে আমাকে চিঠি লিখছে, এরকমটাই মনে হলো। তো আমি নিজে খুব, মানে আমি তো জানি আমার সাথে ফান করছে, মজা করছে। এই চিঠি যেদিন দিল তার পরের দিন আমি তখন স্কুলে গেলাম, যেহেতু আমরা স্কুলে যাতায়াত করতে পারি, আমরা স্কুল থেকে পড়াশোনা করছি। স্কুলে গিয়ে আমি তখন সোহেলিকে ডাকলাম। ও তখন মানে আপনার হচ্ছে ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠছে, অতটা বড় না। তো 9-এ ওঠার পরে আমি তখন তার কাছে গেলাম। যাওয়ার পরে আমি বললাম যে আমি একটু সোহেলির সাথে কথা বলবো। অন্য মেয়েরা ছিল একসাথে অনেকগুলা, বাকিরা তখন সরে গিয়ে আমাকে সোহেলির সাথে কথা বলার সুযোগ করে দিল। এবং দেওয়ার পর আমি সোহেলিকে জিজ্ঞেস করলাম, তুমি কি আমার সাথে মজা করলা?
আমার সাথে দুষ্টামি করলা? ও আমাকে বলে, না ভাইয়া, আমি আপনার সাথে দুষ্টামি করবো কেন? আমি বললাম, না, আমার মতো ছেলের দিকে কোনো মেয়ে চোখ তুলে তাকায় না, অ্যান্ড তুমি আমাকে প্রেমের চিঠি দিলা? ও আমাকে বলে, হ্যাঁ, যেহেতু আপনার দিকে কেউ চোখ তুলে তাকায় না, আমি এই জন্যে আপনাকে চিঠি দিলাম। আমি তখন বললাম, তার মানে এই দুনিয়াতে প্রত্যেকটা মেয়ে একটা ভালো ছেলে খোঁজে, হ্যান্ডসাম, গুড লুকিং, এরকম একটা ছেলে খোঁজে, কিন্তু তুমি আমার মতো একটা ছেলেকে কেন পছন্দ করলা? ও আমাকে তখন বলে, আমি আমার জীবনের ড্রিম দেখেছি, আমি এরকম একজন মানুষকে ভালোবাসবো যে মানুষটা শুধু আমার থাকবে, যে মানুষটা দিন থেকে রাত অবধি শুধু আমাকেই ভালোবেসে যাবে। আমি এরকম একটা মানুষ খুঁজতেছিলাম। আজকাল কি দেখা যায় জানেন, এক একটা ছেলে 2-3টা মেয়ের সাথে রিলেশন করে, 2-3টা মেয়ের সাথে প্রেম করে, ভালোবাসে। এই সমাজে সত্যিকারের প্রেমিক পুরুষ খুঁজে পাওয়া বড্ড কঠিন। আমার কাছে মনে হয় যে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, আপনি দেখতে শুনতে যেমনই হন, আপনার মেধা শক্তিও ভালো। আমি এটা চিন্তা করে আমি আপনার সাথে রিলেশনে জড়ালাম। আমার দৃঢ় বিশ্বাস যে আপনি আমাকে অনেক বেশি ভালোবাসবেন এবং আপনি আমাকে ছেড়ে অন্য কারো কাছে যাবেন না। কারণ আপনি যদি আমাকে ভালোবাসেন, আপনি মনে করবেন যে আমি আপনার জন্য আসমানের পাওয়া একটা চাঁদ, আর সুতরাং আপনি অন্য কোনো মেয়ের দিকে ফিরে তাকাবেন না। আমি যদি হ্যান্ডসাম, গুড লুকিং কোনো ছেলেকে ভালোবাসি, এই ছেলেটা আমার দিকে না তাকিয়ে অন্য কোনো মেয়েকেও ফলো করবে, কিন্তু আপনি শুধু আমাকে ভালোবাসবেন, এই বিশ্বাসে আমি আপনার কাছে এসেছি। ওর কথাগুলো শোনার পরে আমি অবাক দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে আছি। একটা মানুষ এত সুন্দর করে মিষ্টি করে ভালোবাসার কথা বলতে পারে, এইটা যদি আমি সোহেলিকে না দেখতাম কখনোই বিশ্বাস করতাম না। যদিও প্রথমে চিঠি পাওয়ার পর আমার কাছে মনে হয়েছিল যে এটা একটা দুষ্টুমি, কিন্তু এরপরে সোহেলের কথা শুনে আমার কাছে যেটা মনে হলো যে না, ও সত্যি আমাকে ভালোবাসে। কারণ ভালো না বাসলে আমার চোখের দিকে তাকিয়ে এমন মিষ্টি মধুর ভালোবাসার কথাও বলতে পারতো না। এবং সেদিনকার পর থেকে আমি সোহেলিকে ভালোবাসতে শুরু করি, এবং আমার জীবনে কখনো ভালোবাসা আসবে এটা আমার স্বপ্নেও ছিল না। আমি ছোটবেলা থেকে কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতাম না। আমি মনে করতাম আমি কালো, আমি অসুন্দর, আমার দাঁত হচ্ছে, আমি খাটো, সুতরাং আমাকে কোনো মেয়ে কখনোই ভালোবাসবে না। কিন্তু এই মেয়ে যে আমাকে এতটা ভালোবাসছে, এটা আমার ধারণার মধ্যেই ছিল না। যাই হোক, এরপরে আমাদের দুজনের একটা মিষ্টি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সোহেলি কখনো মানে সবার সামনে আমার সাথে কথা বলে না, কেমন যেন একটু দূরে দূরে থেকে আমার সাথে সম্পর্কটাও কন্টিনিউ করতেছে। মাঝে মাঝে ওদের বাড়িতে যাওয়ার জন্য আমাকে বলে, আমি ওদের বাড়িতে যাই। তো ওরা আসলে অতটা বড় লোক না, সোহেলির আব্বা হচ্ছে কৃষিকাজ করে এবং তাদের ওরকম নিজস্ব কোনো জায়গায় সম্পত্তিও নাই, তার বাবা অন্যের জমিতে এই কাজ করে এবং খুবই ভাঙাচুর একটা বাড়ি আছে। কিন্তু মানুষ হিসাবে তার মা এবং তার বাবা অত্যাধিক ভালো। তারা আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসে, এবং সোহেলের একটা ছোটো ভাই আছে, সেও আমাকে অনেক বেশি ভালোবাসে। এরকম করে আস্তে আস্তে করে সোহেলের সাথে আমার প্রেমের সম্পর্কটা সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। তো ওর বিভিন্ন প্রবলেম থাকতো, মানে প্রবলেমগুলো বলতে ঠিক এরকম, ধরুন ও মাঝে মাঝে মানে পড়াশোনার জন্য বই, কাগজ, কলম বা অনেক কিছুর প্রয়োজন হতো বা অনেক নোট প্রয়োজন হতো, এগুলো আসলে ওর পরিবার থেকে দেওয়া পসিবল হতো না। কিন্তু এটা না যে আমার কাছে কখনো চাইতো, আমাকে বলতো যে আমাকে এটা দাও, ওটা দাও, আমি আসলে নিজ থেকে ওকে দিতাম, এবং দিতে চাইলে ওনা নিতে চাইতো না। মানে বলতে যে না, আমার এগুলোর প্রয়োজন নাই, তুমি দিও না, আমি নিতে চাই না, মানে খুব জোরাজোরি করে আমার ওকে দেওয়া লাগতো আর কি। যাই হোক, এরকম করতে করতে আমরা প্রায় 2 থেকে 3 মাসের মতো রিলেশনটা কন্টিনিউ করি, এবং 2-3 মাস রিলেশন কন্টিনিউ করার পরে কেমন জানি আমার পরিবার থেকে বিষয়টা আস্তে আস্তে করে জেনে যায়, না আমার পরিবারের মানুষগুলো জেনে যায় যে আমি একটা সম্পর্কের মাঝে জড়িয়েছি। আমার আব্বা তখন দেশে চলে আসে, আব্বা তখন দেশে এসে অনেক বড় একটা কোম্পানি খোলে, মানে আপনার একটা কারখানা খোলে। তো আব্বু ওখানে কারখানা দেখাশোনা করে এবং সব কিছু মিলে আমাদের পরিবারটা আগের চেয়ে অনেক বেশি ডেভেলপ হয়ে যায়, অনেক ভালো একটা অবস্থানের মধ্যে আসে। এরপরে দেখা গেলো সোহেলির সাথে এরকম করে সম্পর্কটা সামনের দিকে যেতে যেতে একবার যে আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, এবং আলহামদুলিল্লাহ আমার ইন্টারের রেজাল্ট খুব বেশি ভালো হয়, মানে অনেক ভালো রেজাল্ট করি ইন্টারমিডিয়েটে। এবং ইন্টার রেজাল্ট আউট হওয়ার পরে যখন আমার পরিবার বিষয়টা জেনে গেল, মানে আমার আব্বা আম্মা জেনে গেছে যে আমি এই মেয়ের সাথে সম্পর্কে আছি বা আমি এই মেয়েকে ভালোবাসি, তখন আমার পরিবার হঠাৎ করে মানে বিষয়টা জেনে যাওয়ার পর আমার উপরে একটু ক্ষিপ্ত হয়ে গেল, একটু রেগে গেল যে ওর মতো একটা নিম্নবিত্ত ফ্যামিলির মেয়ের সাথে আমি কেন সম্পর্ক করব। আমার আব্বা আম্মা তখন বিষয়টা খুব স্বাভাবিকভাবে মেনে নিতে পারে নাই, এবং মেনে না নিতে পেরে তারা আমার সাথে খুব দুর্ব্যবহার করে এবং খারাপ ব্যবহার করে। যাই হোক, এরপর আমি সোহেলিকে ভালোবাসি এবং ওকে নিয়ে আমার ড্রিম, আমি ওকে নিয়ে আমার বাকি জীবনটা কাটাবো, এই স্বপ্নে আমি বুকে লালন করে আসতেছিলাম। একটা পর্যায়ে আমি তখন অনার্সে বলতে আমি ডিগ্রিতে ভর্তি হই। তো ডিগ্রিতে ভর্তি হওয়ার পর আমার ইচ্ছা আছে যে আমি পড়াশোনা করবো, এবং আমি তখন ময়মনসিংহেই থাকি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে সোহেলি তখন এসএসসি পরীক্ষা দেয়, এবং আলহামদুলিল্লাহ সোহেলের এসএসসি রেজাল্টও অত্যাধিক ভালো হয়, খুব ভালো রেজাল্টও এসএসসি পাস করে। তো এসএসসি পাস করার পরে দেখা গেল আমার পরিবার থেকে কোনোভাবে সোহেলিকে মেনে নিচ্ছে না। আমি যতভাবে আমার পরিবারকে বোঝাচ্ছি যে মেয়েটাকে আমার ভালো লাগে, আমি ওর সাথে সম্পর্ক করতে চাই, কিন্তু আমার আব্বা আম্মা কোনোভাবে ওর সাথে আমার বিয়ে দেবে না।
দেবেই না খুবভাবে হচ্ছে আমার সাথে ঝগড়া করে এই বিষয়টা নিয়ে। এবং এক পর্যায়ে সোহেলের আব্বা আম্মার সাথেও আমার বাবা খুব দুর্ব্যবহার করে, অনেক খারাপ ব্যবহার করে, যে আপনার মেয়ে কেন আমার ছেলের সাথে রিলেশন করতে চায়। মানে আব্বা আম্মা কিন্তু বুঝতো আমি যে সোহেলকে অনেক টাকা দিতাম, এবং দেখা গেলো আমার কাছে অনেক টাকা পয়সা থাকতো কিন্তু। তো এই জন্য আমি সোহেলকে অনেক টাকা পয়সা দিতাম, এটা কিন্তু আমার মাও জানতো, বাবাও জানতো। তো জানার কারণেই তারা আসলে মূলত এটা মেনে নিতে পারেনি। একবার যে এরকমভাবে খারাপ সময়গুলো কাটতে কাটতে আমি একটা সময় পড়াশোনা হঠাৎ অফ করে দিই। আমি পড়াশোনা করি না, খাওয়া দাওয়া করি না, বাসার মধ্যে একটু একা একা থাকতে শুরু করি। কারণ আমার কথা হচ্ছে আমি সোহেলকে বিয়ে করে ফেলবো, আমি বিয়ে করে আমাকে আমার সংসারে নিয়ে আসবো, এবং ও আবার কোথাও না কোথাও বিয়ে হয়ে যায়, কারণ ও তো দেখতে অনেক সুন্দর, কি হয় না হয় এই ভয়টা মনে বেজে, মানে হারানোর ভয়টা কাজ করতো। দেন আমি তখন আমার পরিবার পরিজনকে বোঝাতে চাচ্ছিলাম যে আমি ওকে বিয়ে করবো। অ্যান্ড বাবা যেহেতু রাজি হয় না, মাও রাজি হয় না, আমি একটা সময় মানে টোটালি হচ্ছে আপনার ঘরের মধ্যে খাওয়া দাওয়া বন্ধ করে দিই, ঠিকমতো কলেজে যাই না, ভার্সিটিতে যাই না, মানে ঘরের মধ্যে থাকতেছি, খুব অন্যরকম একটা জিনিস কাটতেছে। ওই জিনিসটা আমার দাদি দেখতে পায়, এবং দাদি দেখার পরে দাদি খুব মর্মাহত হয় যে দাদি আমাকে অনেক ভালোবাসতো, তো আমি এরকম কান্নাকাটি করে খাওয়া দাওয়া করি না, কলেজে যাই না, ঘুমাই না। এগুলো দেখার পরে দাদি তখন আমার আব্বাকে হাতে ধরে বলে যে দেখ, ওরা নিচু বংশে, তাতে কি হয়েছে, মেয়েটা তো দেখতে শুনতে ভালো আছে, সমস্যা নাই, এই মেয়েটাকে আমার নাতিকে বিয়ে করাই দে, আমি তোর কাছে আবদার করলাম। এটা বলে আমার দাদি তখন আমার আব্বার হাত চেপে ধরে, এবং আব্বার হাত চেপে ধরলে একটা পর্যায়ে আব্বা তখন মাথা নিচু করে ফেলে। অ্যান্ড আব্বা তখন বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। অ্যান্ড আমার মা যেহেতু বলছে তাহলে আমি এটা মেনে নেবো। আমার আব্বা তখন আমার মাকে বললো। এক পর্যায়ে আমার আব্বা তখন কী করলো, সোহেলের আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠালো পারিবারিকভাবে, এবং বিয়ের প্রস্তাব পাঠানো মাত্রই সোহেলের আব্বা তখন রাজি হয়ে গেল। মানে ওনার কাছে বিয়ের প্রস্তাব আসছে, তিনি অত্যাধিক রাজি হলো যে ওনার মেয়েকে উনি এত বড় বংশের ছেলের কাছে বিয়ে দিতে পারবে, মানে এত উপরে বিয়ে দেবে, ওনার এটা চিন্তা ভাবনার মধ্যে ছিল না। যখন জানলো যে আমি ওকে বিয়ে করবো বা এত উপরে ওর বিয়ে হবে, ওর বাবা মা তখন অত্যাধিক খুশির মাধ্যমে আমার আব্বার প্রস্তাবকে গ্রহণ করলো। কিন্তু এর পরের দিন যখন সোহেলের সাথে আমার দেখা হলো, সে আমাকে ডিরেক্টলি বলে দিল সে এই মুহূর্তে বিয়ে করতে চায় না। কিন্তু প্রথমে আমার পরিবার রাজি হয় না, আমি আমার পরিবারকে বার করে বোঝাচ্ছিলাম, পরিবার রাজি হচ্ছিল না। আমাকে বলতেছিলাম যে আমার আব্বা আম্মা রাজি হয় না। ও আমাকে বলো তোমার আব্বা আম্মাকে বুঝাও এবং বুঝিয়ে শুনিয়ে রাজি করো যে আমার সাথে তুমি রিলেশন করো, আমাকে তুমি বিয়ে করতে চাও, তাদেরকে বুঝাও। এটা আমি আমার পরিবারকে বোঝানোর পরে যখন আমার পরিবার একটা সময় রাজি হলো, অ্যান্ড ওই সময় সোহেলি আমাকে বলতেছে যে ও আমাকে বিয়ে করবে না। মানে ওর এটা শোনার পর আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো। আমি বললাম যে কেন, তুমি আমাকে এই মুহূর্তে বিয়ে কেন করবে না? আমাকে বলে আমি একটা ড্রিম দেখেছি, আমার ড্রিমটা হচ্ছে আমার পড়াশোনা শেষ করব, আমার গ্র্যাজুয়েশন শেষ করব, দেন আমি বিয়ে করব, এর আগে আমি কোনোভাবেই বিয়ে করব না। আমি তখন বললাম যে সোহেলি কোনো সমস্যা নাই তো, তুমি আমার পরিবারে চলে আসো, আমার পরিবারের সাথে থাকো এবং আমার পরিবারে থেকে এরপর তুমি পড়াশোনা করো, আমি তোমাকে পড়াশোনার জন্য কোনো বাধা দিব না, তুমি পড়াশোনা করবা, যত দূর পর্যন্ত পড়াশোনা করা দরকার আমি তোমাকে ঠিক তত দূর পর্যন্ত পড়াশোনা করাবো, তুমি কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না। ও আমাকে তখন বলতেছে যে না, এটা আমার দ্বারাই সম্ভব না, তুমি যত যাই বলো আমি এই মুহূর্তে তোমাকে বিয়ে করতে পারবো না, আমি আমার পড়াশোনা শেষ করবো এবং আমার পড়াশোনা শেষ করা পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। আর এমন তো না যে আমি অন্য কোনো ছেলের সাথে প্রেম করি বা অন্য কোনো রিলেশন আমার আছে, এরকম তো কিছুই না, আমি তো তোমাকেই ভালোবাসি, সো তুমিই তো আমাকে পাবা, একটু অপেক্ষা করলে এমন কি ক্ষতি হয়ে যাবে, একটু অপেক্ষা করলে এমন কোনো বড় ধরনের ক্ষতি হবে না, প্লিজ তুমি এরকমটা করো না, এরকম পাগলামি করার না কোনো মানে হয় না, তুমি একটু অপেক্ষা করো, তুমিও পড়াশোনা করো আমিও পড়াশোনা করি, আমাদের পড়াশোনা শেষ হোক, আমরা একটু প্রেম ভালোবাসা করি, দেন এরপর না হয় বিয়ে করা যাবে। বাট সোহেলের মুখের ওই কথাগুলো শোনার পরে না, মানে আমার কাছে কেমন যেন একটু অন্যরকম মনে হচ্ছে, মানে অন্যরকম বলতে ও কেমন যেন একটু পিছলেই যেতে যাচ্ছে, মানে এরকমটা মনে হয়। মানে আমি তখন প্রচুর পরিমাণে কষ্ট পাই, এবং কষ্ট পাওয়ার পরে আমার আব্বা তখন বাড়িতে গেলে আমাকে বলে, কি রে, মেয়ের পরিবার থেকে তো আর কোনো প্রস্তাব আমাদেরকে কবে যাওয়ার ডেট দিল না, মেয়ের আব্বা আম্মা তো প্রথম দিকে খুব ভালোভাবে রাজি ছিল, বাট এখন তো মেয়ের আব্বা আম্মা খুব বেশি একটা রাজি না, ওরা কেমন যেন একটু পিছু হাঁটতেছে, এরকমটা বলতেছে। তো আমি তখন আমার আব্বা আম্মাকে বললাম যে দেখেন আব্বা, এখন আসলে সোহেলি চাচ্ছিল যে তার পড়াশোনাটাও শেষ করবে, দেন ও বিয়ে করবে, এই মুহূর্তে পড়াশোনা শেষ না করে ও বিয়ে করতে চায় না। তো আমার আব্বা তো সারা জীবন বিদেশ করে আসছে, উনি মোটামুটি শিক্ষিত মানুষ অথবা প্রবাসে থেকে আসছে, অনেক বেশি চালাক। আমার আব্বা বলে না, এটা হতে পারে না, এই মেয়ে তার পড়াশোনা শেষ করে যে তোকে বিয়ে করবে তার কি নিশ্চয়তা আছে, এমন তো হতে পারে যে পড়াশোনা শেষ করে তোকে বিয়ে করবে না। আমি বললাম যে না আব্বা, সোহেলি আমাকে অনেক ভালোবাসে, ও আমাকে এত বেশি ভালোবাসে যে আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে কখনোই করবে না। আমার আব্বা বলে না, এই জিনিসটা আমরা মানতে পারবো না। এরপরে দেখা গেল আমি এক বুক কষ্ট বুকে চাপা দিয়েও সোহেলির সাথে ভালোভাবে ব্যবহার করে যাচ্ছি,
মানে ভালো আচরণ করে যাচ্ছে, তখন কলেজে পড়ে। আর আমি ওর সাথে ভালো আচরণ করতাম। একটা পর্যায়ে দেখা গেল যে ওর পড়াশোনার খরচ ওর পরিবার থেকে দেওয়া সম্ভব হয় না, কারণ ও তখন দেখা যায় যে আপনার কলেজে পড়াশোনা করতেছে, অনেক খরচ, একটা যুবতী মেয়ের তো অনেক খরচ থাকে, তার পরিবার থেকে এই খরচগুলো দিতে পারে না। আবার তার একটা ভাই আছে, পরিবার তার দাদা দাদি আছে, অনেক বড় একটা পরিবার। ওর আব্বা মানে কৃষি কাজ করে, এবং কৃষি কাজ করে কয় টাকা মানে আর্ন করে তা আপনারা সবাই বুঝেন। এক পর্যায়ে আমি ওর পড়াশোনাটা কন্টিনিউ করানোর জন্য আমি আমার পড়াশোনাটা বন্ধ করে দিই, এবং আমার পড়াশোনা বন্ধ করে আমি টিউশনি করি, বিভিন্ন জায়গায় টিউশনি করি। এত মেধাবী ছাত্র হওয়ার পরেও আমি পড়াশোনা অফ করে আমার পরিবার থেকে টাকা নেই, এবং সেই টাকা আমি সোহেলিকে দিই। ইভেন আমিও নিজে টিউশনি করি। আর আরেকটা বিষয় আমি বলে রাখি, সত্যটাই বলি, কারণ আমি যদি চাইতাম আমি পড়াশোনা কন্টিনিউ করতে পারতাম, কিন্তু কেন জানি আমার পড়াশোনার প্রতি একটা অনীহা চলে আসে। আমার ভালো লাগে না যে আমি পড়াশোনা করব, বা পড়াশোনা করতে ইচ্ছে হয় না, এই জন্য পড়াশোনা অফ করে দিই। এবং পড়াশোনা অফ করে দিয়ে পরে আমি টিউশনি করি, এবং পরিবার থেকে টাকা নিই, এবং সোহেলিকে আমি টাকা পয়সা দিই। এমন করতে করতে একদিন হঠাৎ করে সোহেলি বলতেছে যে ওর একটা মানে স্বর্ণের আপনার যে ব্যাসলাইট বলে, একটা ব্যাসলাইট লাগবে গোল্ডের। ও একটা দোকানে দেখছে, ওর খুব পছন্দ হয়েছে, এটাও কিনবে। এটার ওই সময় দাম ছিল প্রায় আপনার 35,000 টাকার মতো। তো আমারে বলে যে আমি এটা কিনবো, তুমি আমাকে এটা কিনে দিবা। তো আমার কাছে আসলে ভাই অত টাকা ছিল না যে ওকে আমি গোল্ডটা কিনে দিব। দেন আমি তখন আব্বার কাছ থেকে, আম্মার কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা নেই, বিভিন্ন মিথ্যা বলে, এটা বলে ওইটা বলে অনেকভাবে টাকা পয়সাগুলো কিনে নেই। এবং নেওয়ার পর আমি সোহেলিকে ব্যাসলাইটটা কিনে দিই। ও তখন ইন্টার ফার্স্ট ইয়ার থেকে মনে হয় সেকেন্ড ইয়ারে উঠছে, ঠিক এরকম একটা মুহূর্তে। তো আমি যখন ওকে ব্যাসলাইটটা কিনে দিই, দেওয়ার পরে এইটা আমার আব্বা আম্মার কানে কীভাবে জানি চলে আসে। আমি আমার বন্ধুবান্ধব অনেকের সাথে চলাফেরা করতাম, বা ওর বিষয়ে অনেক বন্ধুরাই জানতো। তো আমার কাছে মনে হয় যে কেউ না কেউ আমার আব্বার কাছে বলে দেয় বিষয়টা, এবং বলে দেওয়ার পরে আব্বা আম্মা তখন নিজেরা মিটিং করে তারা সিদ্ধান্ত নেয় যে এই মেয়েটা মানে সোহেলি যে মেয়েটা আছে, এই মেয়েটা আমাকে ভাঙিয়া খাইতেছে। আব্বা আম্মা সিদ্ধান্ত নিল যে এই মেয়েটা মূলত মানে আমাকে বোকা পেয়ে আমাকে ধোকা দিয়ে যাচ্ছে। আমি যেহেতু একটু সরল সহজ বা বোকা টাইপের ছেলে, আমি প্রতি মাসে মেয়েকে পড়াশোনার খরচ দিচ্ছি, ইভেন তাকে আমি এটা ওইটা কিনে দিচ্ছি, আমাকে মেয়েটা জাস্ট ইউজ করতেছে। এবং একটা পর্যায়ে ও যখন ও গ্র্যাজুয়েশন শেষ করবে, মেয়েটা অন্য কাউকে বিয়ে করে ফেলবে। এই জিনিসটা তখন আমার আব্বা আম্মা বুঝে ফেললো, এবং বুঝে ফেলে তারা তখন আমাকে প্রেশার দিল যে তোকে বিয়ে করে ফেলতে হবে, আমরা অন্য কোথাও তোর জন্য মেয়ে দেখবো। কারণ তারা দেখতেছে যে আমি অনেক টাকা পয়সা সোহেলিকে দিতেছি, আমাকে পড়াশোনা করাইতেছি। দেন তারা তখন সিদ্ধান্ত রয়েছে তারা আমাকে বিয়ে করাই দিবে। আমাকে বলে যে আমরা মেয়ে খুঁজতেছি, আমরা তোকে বিয়ে করাই দিব। আমি তখন বললাম যে না, আমি তো এই মুহূর্তে বিয়ে করবো না। তোমরা আমাকে যতই বলো বা যেটাই বলো, আমি মরে যেতে রাজি আছি, কিন্তু বিয়ে করতে রাজি নাই। এই মুহূর্তে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আব্বা মা তখন আমাকে কঠিনভাবে মানে চাপ দিল যে তুমি বিয়ে কেন করবা না, তোমার বিয়ে করাই লাগবে, তুমি টিউশনি করবা, তুমি এটা করবা, তুমি ওইটা করবা, এরপর তুমি ওই মেয়েকে টাকা দিবা, এটা তো হতে পারে না। এবং পরিবার যখন খুবভাবে প্রেশার দিল, মানে অনেকভাবে চাপ দিল, আমি তখন বাধ্য হয়ে সোহেলের কাছে আবার গেলাম যে সোহেলি, আমার পরিবার তো আমাকে প্রেশার দিচ্ছে, আমাকে চাপ দিচ্ছে, আমাকে বিয়ে করাই দিবে, তুমি প্লিজ কিছু একটা করো, আমরা বিয়ে করে ফেলি। ও তখন ডিরেক্টলি আমাকে বললো যে আমার পক্ষে এই মুহূর্তে বিয়ে করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। আমি আমার অনার্স শেষ করব, আমি একটা গভর্নমেন্ট চাকরি নেব, দেন আমি বিয়ে করব, এর আগে আমি আর বিয়ে করবো না। এবং ওর আচরণগুলো আমার কাছে কেমন জানি খুব দুঃখজনক মনে হচ্ছে। মানে ও আসলে আমার সাথে রিলেশনে থাকতে চায় না, মানে থাকতে চায় না বলতে বিয়ে করতে চায় না, রিলেশনে থাকতে চায় কিন্তু বিয়েটা করতে চায় না। এবং এক পৃথিবী সন্দেহ তখন মনের ভিতর জমা হলো। আমিও তখন ওর কাছ থেকে কিছুটা সরে গেলাম, মানে আগে যেরকম খুব বেশি ক্লোজ ছিলাম, অনেক ভালোবাসতাম, বাট আমি তার কাছ থেকে একটু সরে গেলাম, আগের মতো করে ক্লোজ হই নাই, অনেকটা সরে গেছে। এবং সরে যাওয়ার পরে আমার আব্বা আম্মা তখন সিদ্ধান্ত হলো যে আমাকে তারা বিয়ে করবে, তারা একটা মেয়ে খুঁজে বের করলো। আমার আম্মার দূর সম্পর্কের মামাতো বোনের মেয়ে হয়, তো ওনার নাম হচ্ছে গিয়ে রুজিনা। ওই রুজিনা নামের মেয়েটা আমার জন্য ঠিক করলো। মেয়েটা তখন মাদ্রাসায় পড়াশোনা করতো। একদিন আমার পরিবার আমাকে মেয়েটা দেখতে নিয়ে গেল। তো আমি মেয়েটাকে দেখলাম, দেখার পরে দেখতে শুনতে মেয়েটা ভালোই ছিল। অ্যান্ড মেয়ে দেখে আসার পরে আমি সোহেলিকে ফোন দিলাম, কিন্তু আমি তো ওকেই ভালোবাসি। ওর উপরে রাগ করে কিন্তু মেয়ে দেখতে গেছি যে আমাকে বিয়ে করে না কেন। ও যদি আমাকে বিয়ে করে ফেলতো তাহলে তো আর এই সমস্যাগুলো থাকতো না। দেখেন আমি সন্ধ্যা রাতে সোহেলিকে ফোন দিয়ে বললাম যে সোহেলি, আমার আব্বা আম্মা কিন্তু আমাকে মেয়ে দেখে আনছে, আমার কিন্তু বিয়ে হয়ে যাবে। ও না হানা কোনো কিছুই বললো না, মানে কিছুই বললো না, জাস্ট আমাকে বললো যে ঠিক আছে বিয়ে করে ফেলো, আমার কোনো আপত্তি নেই, তুমি বিয়ে করে ফেলো। আমি তখন বললাম যে সত্যি তোমার কোনো আপত্তি নেই তো? এরপরে তুমি এটা নিয়ে কোনো দ্বিমত মানে পোষণ করবে না তো? এরপর তুমি আমাকে কোনো প্রেশার দিবা না তো? আমাকে কোনো দোষ দিবা না তো? আমাকে বলে না, যেহেতু আমি তোমাকে এই মুহূর্তে বিয়ে করতে পারতেছি না, আর তোমার যেহেতু বিয়েটা করা অত্যন্ত জরুরি, তাহলে তুমি বিয়েটা করে ফেলো, অ্যান্ড তোমার উপর আমার কোনো অভিযোগ নাই, আমি কোনো কিছু চাই না। আমি তখন বললাম যে ঠিক আছে, ওকে ফাইন, আমি তোমার কথা মেনে নিলাম, তাহলে আমি বিয়ে করে ফেলবো।
মানে এক পৃথিবী কষ্ট বুকে চাপা দিয়ে যে মানুষটার জন্য আমি এত করলাম, তারা আমি পড়াশোনা করাইলাম, আজকে আমার জন্য সে এতটুকু পর্যন্ত পড়াশোনা করতে পারতেছে, অ্যান্ড আজকে এত কিছু করার পরেই মানুষটা কীভাবে আমার সাথে এরকম বেইমানি করতে পারলো। অ্যান্ড তখন সোহেলি নিজে অনেকগুলো টিউশনি করতো এবং ওর পড়াশোনার খরচও নিজেই ম্যানেজ করতো, তখন আর আমার কাছ থেকে খুব বেশি টাকা পয়সাও নিতও না। তো যাই হোক, পরিবারের পছন্দে যখন ওই রুজিনা নামের মেয়েটাকে আমি তখন বিয়ে করে আমার ঘরে আনি। তো যেদিন রুজিনের বিয়ে হয়, আমি যেদিন বর সাজি ওকে বিয়ে করতে যাবো, আমি তখনও সোহেলিকে ফোন দিয়েছি। ফোন দিয়ে বললাম, সোহেলি আমি না বিয়ে করতে যাচ্ছি। ও তখন আমাকে বলো, আমাকে বারবার কেন ফোন দিচ্ছ? তোমার বিয়ে করা দরকার, তুমি বিয়ে করো, আমি তো তোমাকে মানা করি নাই। তো তুমি বিয়ে করবা, যাও বিয়ে করো, তুমি বিয়ে করে চলে আসো। এবং ঠিকই আমি বুকে কষ্ট চাপা দিয়ে এই রুজিনাকে বিয়ে করে বাড়িতে আনি। বাড়িতে আনার পরে আমি জানি না আপনি কতটুকু বিশ্বাস করবেন, আমি আমার বউরে তখন বাসর ঘরে দেওয়া হলো, বউ আনার পর বউকে বাসর ঘরে ঢুকালো। এবং বউকে বাসর ঘরে দেওয়ার পরে আমি তখন বাসর ঘরের যে বারান্দা আছে, ওই বারান্দার মধ্যে বসে আছি। আমাদের বারান্দা বসে, বারান্দার পাশেই হচ্ছে আপনার একটা ঝোপ ঝাড়ের মতো আছে, কিছুটা ঝোপ। ওই ঝোপের মাঝে আমি হঠাৎ করে তাকিয়ে দেখি ওখানে সোহেলি। প্রথমে আমি ভয় পেয়ে গেছি, আমি ভাবলাম যে আবার অন্য কোনো কিছু কিনা, বা জিন টিন এই টাইপের কিছু কিনা। পরে ভালো করে তাকে দেখছি যে না, ও দাঁড়ায় আছে, ওর হাতে মোবাইল ফোন, আমার নাম্বারে বারবার কল দিচ্ছিল। কিন্তু আমার মোবাইলটা তখন সাইলেন্ট, আমার পকেটে আছে, ফোনটা সারাদিন সাইলেন্ট করে রাখছি। এবং মোবাইলটা বের করার পরে দেখলাম যে 100+ কল উঠে আছে, কতটা কল দিয়েছি হিসাব নাই। আমি তখন কলটা রিসিভ করলাম, আমাকে বলে, আমাকে দেখতে পাচ্ছ? আমি বললাম, হ্যাঁ পাচ্ছি। বলে, কে দিকে আসো। তখন কিন্তু আমার বউ আমার বাসর ঘর, আমার বউ কিন্তু বাসর ঘরে। তো আমি তখন বললাম যে তুমি এখানে কেন? আমাকে বলে, তুমি কি আসবা কিনা আমাকে সেটা বলো। আমি বললাম, আজকে আমার বাসর ঘর, একটু পরে সবাই আমাকে বাসর ঘরে ঢুকাবে, আমার বাসর ঘর রেডি হইতেছে, তা তুমি আমাকে এটা কী বলতেছো যে আমি এখন তোমার কাছে যাব? আমাকে বলতেছে, প্লিজ এখানে একটু আসো, তোমার সাথে আমার কথা আছে। অ্যান্ড তখন আমি ওর কাছে গেলাম। কাছে যাওয়ার পরে হঠাৎ করে ওর আপনার সেলওয়ারের ভিতর থেকে একটা বিষের বোতল বের করলাম। বের করে আমাকে বলে যে তুমি অন্য কারোর সাথে বাসর করবা, তা আমি বিষ খাবো। এই বলে বিষটা মুখে ঢেলে দিলাম, আমি তোর হাত চেপে ধরলাম যে এটা কেন? আমি তো তোমাকে জিজ্ঞেস করেই সব কিছু করলাম, আমি তো নিজের ইচ্ছায় কিছুই করলাম না। আমি যখন মেয়ে দেখতে গেলাম, আমি তখনও তোমাকে জানালাম, আমি বিয়ে করলাম তখনও তোমাকে জানালাম, এবং তুমি তো আমাকে সব কিছুর জন্য অনুমতি দিলে, পারমিশন দিলা। কিন্তু আজকে তুমি কেন বিষ খাবা? তুমি বিষ খাওয়ার তো কোনো কারণ নাই। আমাকে বলে, আমি যা করছি অন্যায় করছি, আমি বুঝতে পারি নাই। আজকে যেহেতু তুমি বউ নিয়ে ঘরে আসছো, আমার দ্বারা এটা সম্ভব হয় নাই, আমি এটা মেনে নিতে পারি নাই যে তুমি বউ নিয়ে ঘরে চলে আসছো, আমি বুঝতে পারি নাই। আমি তোমার কাছে মাপ চাই, হয় তুমি আমার মৃত্যু দু চোখে আমার মৃত্যু দেখে যাও, তা না হলে তুমি তোমার বউকে ছেড়ে দাও। আমি বললাম, এটা তুমি কি বলতেছো? আমি আজকে মাত্র বিয়ে করে আনছি, আজকে আমি ছেড়ে দিব? আমার আব্বা আমাকে আস্ত রাখবে? আমাকে তো মেরেই ফেলবে। আমাকে বলে, না তাহলে আমি বিষ খাবো, আমি মরে যাবো। আমি বললাম, সোহেলি দেখো, পাগলামি করো না। আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কথাও থাক, আমার কথাও থাক, আমার একটা শর্ত আছে, তুমি যদি আমার এই শর্ত মানো তাহলে আমি তোমাকে এখন যেতে দেবো, বা আমি বিষ খাবো না। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার শর্ত মানতে রাজি আছি, তুমি আমাকে বলো যে তোমার শর্তটা কি। আমাকে বলে যে তুমি আমার মাথায় হাত দিয়ে শপথ করো, তুমি কখনোই মেয়ের সাথে কোনো রকমের শারীরিক সম্পর্ক করবা না। আমি তখন বললাম, সোহেলি এইটা কী ধরনের কথা? আমাকে বিয়ে করে আমার বাসর ঘরে আনছি, আমাদের মাঝে তো স্বামী স্ত্রীর সম্পর্ক হবেই। আমাকে বলে, ও আচ্ছা হবেই, তাহলে ঠিক আছে, আমি বিষ খেয়ে ফেলবো। আমি আবার ওর হাত চেপে দিলাম যে এটা কেন করতেছো, এইসব করার কারণটা কি? আমাকে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার ভাগটা পৃথিবীর কাউরে দিতে পারবো না। আমি তখন বললাম, তো আমাকে বিয়ে করলে না কেন? ও আমাকে বলে, আমি তো বললাম আমি ভুল করছি, আমি তখন বুঝতে পারিনি, বাট আমি এখন বুঝতে পারছি। আর এদিক দিয়ে অনেকেই ডাকতেছে যে এই সোহাগ ভাই কই গেল, সোহাগ ভাই কোথায় গেল, অনেকে টর্চ লাইট মারতেছে চারদিকে। আমি চিন্তা করলাম যে আমি এখন ধরা খেয়ে যেতে পারি, কারণ যে কেউ লাইট টিপ দিলে আমাকে দেখে ফেলবে। আমি তখন একরকম ওর চাপে পড়ে ওর মাথায় হাত দিয়ে, তখন আমি ওর মাথায় হাত দিলাম, মাথায় হাত দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমার মাথায় হাত দিয়ে শপথ করলাম যে ঠিক আছে, আমি এই মেয়ের সাথে আমার ওয়াইফের সাথে কোনো রকমের শারীরিক সম্পর্ক করবো না। এইটা বলে মাথায় হাত দেওয়ার পরে আমার ভিতরটা তখন কেঁপে উঠলো, যেটা আমি কী করলাম। আমি তো একটা মেয়ের বিয়ে করে আমার ঘরে বউ সাজিয়ে নিয়ে আসলাম, কিন্তু সোহেলের মাথায় হাত দিয়ে আমি এই শপথটা কেন এই শপথটা আমি কেন করলাম? আমি কান্না করে দিলাম। এবং সোহেলিও তখন জঙ্গলের ভিতর দিয়ে দৌড় দিয়ে ওই পাড়ে দিয়ে ওর বাড়িতে চলে গেছে। আমি আসছি, সবাই আমার বলে, এই সোহেল ভাই আপনি কই গেলেন, আপনারা সবাই খোঁজাখুঁজি করতেছে। আমি বললাম, একটা ইম্পর্টেন্ট কল আসছে, একটু কথা বলার জন্য গেছিলাম। পরে বেলা বাসর ঘরে আমরা বউ ঢুকাই ফেলছি, এখন আপনি আমাদেরকে বকশিস দিয়ে বাসর ঘরে ঢুকবেন। তো আমি ওদেরকে টাকা পয়সা দিলাম, আমার যতটুকু সামর্থ্য ছিল দিয়ে আমি তখন বাসর ঘরে ঢুকলাম। আমার কাজিন টাজিন অনেকটাই আছে না, যে বাসর ঘর রেডি করে দিয়ে তারপর টাকা দাবি করে, এই টাইপের আর কি। তো আমি বাসর ঘরে ঢুকলাম।
এবং বাসর ঘরে ঢুকে দেখলাম যে আমার এই বউটা রুজিনাও কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, খারাপ না, চেহারা অনেক বেশি সুন্দর। আমি এরকম চেহারা একটা ছেলে যে এত ভালো একটা বউ পাবো এটাও আমার চিন্তা ভাবনার বাইরে ছিল। তো আমি তখন ওর কাছে গেলাম এবং কাছে যাওয়ার পরে চিন্তা করতেছি যে এখন কি করব, কারণ আমি তো অলরেডি ওর কাছে ওর মাথায় হাত দিয়ে ওয়াদা করে আসছি যে আমি ওরে ছাড়া অন্য কাউরে কখনোই বিয়ে করবো না। তো এখন আমার কি করার আছে, মানে এই মুহূর্তে আমি কি করতে পারি? আমি কান্না করতেছি ওইখানে বসে বসে। তেন আমি তখন তারে বললাম, মেয়েটা আমার কাছে গেল, আমার শরীরে হাত দিল, মানে আমার পা ধরে সালাম করলো। এরপর আমি তার সাথে বসে আছি, মানে চুপচাপ, কোনো কথা বলি না। ওই মেয়েটাও কোনো কথা বলে না, আমিও কোনো কথা বলি না। পরে অনেকক্ষণ পরে মেয়েটা বলতে আসছে যে আমার ঘুম আসছে, আমি কি শুয়ে যাব? আমি বললাম হ্যাঁ হ্যাঁ তুমি শুয়ে যাও, সমস্যা নাই। আমি তো এটাই চাচ্ছিলাম যে শুয়ে যাক। পরে ওকে শুয়ে দিলাম, দেওয়ার পরে আমি তখন লাইটটা অন করে সোফার মধ্যে বসে আছি। মেয়েটা প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো শুয়েছিল, ঘুমায় নাই। এবং ওইটা বলতেছে আমি একটু ওয়াশরুমে যাব। তো আমাদের ঘরের মধ্যে মানে বাথরুমের সাথে ওয়াশরুম, মানে রুমের সাথে ওয়াশরুম। তো ওয়াশরুমে গেল, ওয়াশরুম থেকে এসে বলতেছে আমি ড্রেসটা চেঞ্জ করব। তো একটা মেয়ে যখন ড্রেস চেঞ্জ করে যে কোনোভাবেই হচ্ছে একটা ছেলে যদি দেখে তার ভিতরে একটা আকর্ষণ আসে। তো মেয়েটা আমার সামনে ড্রেস চেঞ্জ করে, বাট আমি ওর দিকে তাকাইও না, নিজের দিকে তাকায় আছি। ড্রেস চেঞ্জ করে ও তখন শুয়ে আমাকে বলে যে আপনি আসবেন না? আমি বললাম আসলে তুমি শো, আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি পরে আসবো। এই বলে মেয়েটা তখন সোফাতে আমার কাছে আসে, এসে আমাকে একটু জড়ায় ধরে সামথিং কিছু একটা করার চেষ্টা করে। আমি তখন বললাম যে দেখো তুমি আমার সাথে এরকমটা করো না, আর আমার আজকে শরীরটা ভালো না, আমার শরীরটা খুব খারাপ, তুমি এখন শুয়ে যাও, আমি তোমার সাথে পরে যেটা করার বা যা বলার আমি বলবো। আমাকে বলে কি মেয়েদের তো একটা সমস্যা হয় প্রতি মাসে, এটা কি আপনার হয়েছে নাকি? এরকম করে ও হাসাহাসি করে। আমি ওর সাথে হাসাহাসি করি এবং ওকে শোয়াই দিই। আমি ওকে শুয়ে দেওয়ার পরে কয়টা বাজে ঘড়ির সময় আমার খেয়াল নাই, অনেক রাত হয়ে যায়। মেয়েটা আবার উঠা দেখে যে আমি ওখানে বসে আছি, মানে ও অনেকটা ঘুমায়। ঘুম থেকে উঠে দেখে আমি বসে আছি। পরে আমার কাছে এসে একটু কৌতূহল বশত জিজ্ঞেস করেছে আসলে আপনার কি হয়েছে? আমি খাটে শুয়ে আছি, আপনি সোফার মধ্যে বসে আছেন, এটা তো ভালো না, আপনি আমার কাছে আসেন, আজকে আমাদের বাসর রাত। এই বলেও আমাকে তখন কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বললো যে কী সমস্যা, এটা বলে আমাকে যখন একটু আদর করার জন্য আসছে। আমি তখন বললাম যে দেখো আজকে আমাদের বাসর ঘর, আরে বাসর ঘরটাকে আমি অপবিত্র করতে চাই না। ও আমাকে বলে যদি এটাই করতে না চাইতেন তাহলে আমি যখন ড্রেস চেঞ্জ করি আপনি বললেন না কেন যে তুমি ড্রেস চেঞ্জ করো না, তাহলে তো আমি আর ড্রেস পরিবর্তন করতাম না। বললাম ড্রেস চেঞ্জ করছো ঠিক আছে, করে ফেলছো, আর সমস্যা নাই, কিন্তু আমি এখন এই ধরনের কোনো কিছু করব না, আমরা আজকের একটা দুজনে ভালোবেসে কাটিয়ে দিব। এবং মেয়েটাও আমার কথা শুনলো, তার সাথে আমার বাসর হলো। এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখি সোহেলের চাচাতো বোন আমাদের বাড়িতে চিঠি দিয়ে গেছে, মানে একটা চিঠি আমাকে দিয়ে গেছে। এবং চিঠিটা আমি তখন হাতে নিলাম, হাতে নেওয়ার পরে আমাকে আর ফোন দিল না, চিঠি লিখলো, কারণ ফোন দিলে আবার আমার ওয়াইফে রিসিভ করে কিনা এই ভয়ে আর ফোন দেয় নাই। পরে চিঠিটা আমি পড়লাম, চিঠি পড়ার মধ্যে চিঠিতে খুব মানে আবেগী কথাবার্তা লিখছে যে তুমি কিন্তু কখনোই তোমার ওয়াইফের গায়ে হাত দিবা না, আমি এটা কখনোই সহ্য করবো না, আমি আজকে বিকেল 4টার দিকে তোমাকে কল দেবো, তুমি রিসিভ করো। তো এরপরে আবার আমার শ্বশুর বাড়ি থেকে লোকজন আসছে, ওদেরকে খাওয়া টাওয়া এখন বউ বিদায় করে দিয়েছি, মানে বউ চলে গেছে। অ্যান্ড 4টার দিকে আমাকে কল দিচ্ছে, বিকেল 4টার দিকে। আমি তখন আমার শ্বশুর বাড়িতে গেছি বউর সাথে। তা 4টার দিকে কল দিছে, দিলেও পর আমি তখন রিসিভ করলাম। অ্যান্ড কলটা রিসিভ করার পরে আমার বউ তখন কান্নাকাটি করতেছে, না সরি, আমি তখন আমাদের বাড়িতে, আমার বউ চলে গেছে ওদের বাবা মায়ের সাথে, আমি তখন আমাদের বাড়িতে 4টার দিকে ফোন দিচ্ছে এবং ফোন দিয়ে চিৎকার করে কান্না করতেছে। মানে এরকম কান্নাকাটি দেখে আমি একটু অবাক হয়ে গেলাম যে তুমি এরকম কান্নাকাটিটা কেন করতেছো, মানে এরকম কান্নাকাটি কেন করতেছো? ও আমাকে বলে তুমি তোমার বাসর করে তোমার ওয়াইফের সাথে কিছু করো নাই তো? আমি বললাম আরে না, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি যে আমি আমার ওয়াইফের সাথে কিছু করব? আমি আমার ওয়াইফের সাথে কিছুই করি নাই, এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। ও আমাকে বলতেছে না দেখো তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, তুমি কি আমার রিকোয়েস্টটা রাখবা? আমি তখন বললাম হ্যাঁ রাখবো, সমস্যা নাই, আমি তোমাকে ভালোবাসি, তো তোমার কথা আমি রাখবো না কেন? ও আমাকে বলে তোমার বউয়ের সাথে তুমি যে বাসর ঘরটা তৈরি করেছিলা ওই বাসর ঘরটা আজকে রাতে আবার একটু তৈরি করবা। আমি তখন বললাম কেন? ও বলে ওই বাসর ঘরটা তুমি আজকে আবারও তৈরি করো, আমি তোমার সাথে বাসর করব। আমি বললাম এটা তুমি কি বলো, এটা কিভাবে সম্ভব? ও কোনোদিন ওর শরীরে আমাকে হাত দিতে দিত না, ওর গায়ে আমি কখনো হাত দিতে পারতাম না, ও সবসময় আমার কাছ থেকে দূরে থাকতো, ওর শরীরে হাত দিলে আমার কাছ থেকে মানে আমাকে সরাই দিত, এরকম একটা অবস্থা। কিন্তু এই মেয়েটা নিজেই বলে বিয়ে ছাড়াও আমার সাথে বাসর করবে। আমি তখন মানে একদম খুশিতে রাজি হয়ে গেলাম যে সত্যি তুমি আসবা? ও বলে হ্যাঁ আমি অবশ্যই আসবো, তাহলে তুমি বাসর ঘর রেডি করো। সেদিন আমি তখন বিকেলবেলা আমি নিজে আমার ঘরের দরজা টরজা লাগিয়ে ফুল দিয়া খুব সুন্দর করে পুনরায় আবার ওই বাসর ঘরটা রেডি করি। এবং ওই দিন রাত্রে প্রায় 12:30টার দিকে ও তখন আমার ঘরে আসে। ও আমাকে বলে তোমার বউয়ের কাপড় চোপড়গুলো আছে? আমি বললাম সব কিছুই আছে। তা বলে আমি এগুলো সব পরবো।
এরপরে রাতেও তখন আমার ঘরে আসে, মানে এরপরে রাতে আমার রুমে আসে, এবং আসার পরে তখন আমি আমার ওয়াইফের যে নতুন নতুন অনেকগুলো ড্রেস ছিল এগুলো আমি তখন ওরে পরতে দিই। ও তখন এই ড্রেসগুলো পরে এবং পরে বিয়ে ছাড়া সেদিন আমার ওই রুমের ভিতরে এই প্রথম সোহেলের সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। এবং ও আমাকে প্রচুর, মানে শারীরিক সম্পর্কে প্রচুর আদর করে, আমাকে প্রচণ্ড আদর করে এবং বলে তুমি তুমি তো আমার মাথা ছুঁয়ে শপথ করছো, তোমার যখনই কোনো কিছু করতে মন চাইবে তুমি আমারে বলবা, আমি তোমার সাথে সব রকম সম্পর্ক করতে রাজি আছি, বাট তুমি কিন্তু তোমার ওয়াইফের গায়েও হাত দিবা না। আমি তখন বললাম যে দেখো মেয়েটা তোকে আমি বিয়ে করছি, এখন আমি কী করবো? আমাকে বলে ছেড়ে দিবা, ছেড়ে দাও। আমি তখন বললাম আমি তো বললেই তো ছাড়তে পারবো না, ছাড়তে তো একটু সময় লাগবে। আমাকে বলে হ্যাঁ তুমি মেয়েটাকে ছেড়ে দিবা, এই মেয়ের সাথে তুমি কোনোভাবেই থাকবা না, কারণ আমি তোমাকে ভালোবাসি অ্যান্ড তুমি আমার হাজব্যান্ড, সো তুমি এই মেয়ের সাথে থাকবা না। এই কথা বলার পর সে ওই রাতে আমার সাথে ছিল এবং ফজরের আগেও বেরিয়ে গেছে, বেরিয়ে ওদের বাড়িতে চলে গেছে। তো এরপরে দেখা গেলো এরপরের দিন আমি আমার বন্ধুবান্ধব নিয়ে আড়াইয়া যেটা বলে আমি আমার শ্বশুরবাড়িতে গেলাম। সেদিন রাতে আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম অ্যান্ড ওই রাতে আমার ওয়াইফ অনেক চেষ্টা করছে আমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্কটা তৈরি করার জন্য, কিন্তু কোনোভাবে আমি ওর সাথে এটা করি নাই। ও প্রচণ্ড রকমের চেষ্টা করে এবং আমি বলছি যে আমার এটা ভালো লাগে না, আমি এটা করবো না, আমি আসলেই করি নাই। এরপরেও আমার বাড়িতে আসে এবং বাড়িতে আসার পর দীর্ঘ 1 সপ্তাহের মতো থাকে। এরই মাঝে 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 সোহেলি তখন ময়মনসিংহ শহরে থাকতো, মানে আমাকে বলে তুমি শহরে চলে আসো। আমি যখন সোহেলিকে যেভাবে চাইতাম আমাকে সেভাবেই দিত এবং ও আমার সাথে সর্বোপরি সম্পর্ক ছিল। বাট ওয়াদা আমাকে একটাই করাইতো, আমি যাতে আমার ওয়াইফের গায়ে হাত না দিই, আমি যাতে আমার ওয়াইফের সাথে কোনো সম্পর্ক তৈরি না করি। আমি তার সব কথা মেনে নিলাম এবং মেনে নেওয়ার পরে আমার ওয়াইফ তো মানে বিষয়গুলো আস্তে আস্তে করে একটু একটু ডাউটে নিতেছে যে কী ব্যাপার, উনি কেন আমার সাথে এই সম্পর্কটা করে না, নাকি উনি আমাকে পছন্দ করে নাই, না আমি ওর পছন্দ হই নাই, এরকম অনেক রকমের সন্দেহ ওর মাঝে আছে। ও তখন ওর পরিবারের বিষয়ে, মানে পরিবারে ভাবি থাকে না, কিছু মানুষ থাকে, ওদের কাছে আস্তে আস্তে বিষয়টা কিছুটা জানিয়ে দেয় যে এমন এমন ঘটনা, আমার হাজব্যান্ড তো আমার সাথে এইটা এটা করতেছে। এবং দুই একটা বিষয় জানানোর পরে সবাই তখন বিষয়টাতে খুব খারাপভাবে নেয় যে এটা কী ধরনের কথা, ও এটা কেন করবে এবং এটা তো কোনোভাবেই হতে পারে না, তুমি তো তার বউ, এটা ওইটা বলে। তো এরপরে আমার যে দাদি আছে, আমার দাদি আমারে বলে, এরপরে আবার অন্য অন্য যারা আমার সাথে একটু দুষ্টুমি করতে পারে না, ওরা অনেকেই বিষয়টা জেনেছে, সবাই আমাকে বলে। এবং আমার দাদি একদিন আমাকে ডাক্তারের কাছে, মানে ডাক্তার বলতে একটা কবিরাজের কাছে পর্যন্ত নিয়ে যায় যে আমার শারীরিক অক্ষমতা আছে কিনা, অ্যান্ড শারীরিক অক্ষমতা আছে কিনা এটার জন্য নিয়ে যায়। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে মানে আমার ওয়াইফ, যাকে আমি বিয়ে করেছি, রুজিনাই তখন সবার কাছে প্রচার করে দেয় যে আমার শারীরিক দুর্বলতা আছে, এবং শারীরিক দুর্বলতা থাকার কারণে আমি আমার ওয়াইফের কাছে যাই না। আসলে কিন্তু আমি আমার ওয়াইফকে এটাই বলতাম যে দেখো আমার শারীরিক দুর্বলতা আছে, আমি কোনো মেয়ের সাথে এই ধরনের সম্পর্ক করতে পারবো না, এটা আমার দ্বারাই সম্ভব না, কারণ আমার শারীরিক দুর্বলতা আছে। এটা আমি নিজে ওরে বলতাম যে তুমি আমার কাছে কখনো এটা দাবি করো না, বা এটা আমি তোমার সাথে কখনোই করতে পারবো না, আমার শারীরিক দুর্বলতা আছে। এইটা বলে আমি জাস্ট ওর কাছ থেকে কিছুটার জন্য সরে আসতাম। এরকমভাবে বেশ কয়েকটা মাস কেটে গেল এবং আমি প্রায় 2-1 দিন পর পরে সোহেলের কাছে যাইতাম, ওর সাথে থাকতাম এবং ওর সাথে আমার ওই ধরনের সম্পর্কটা হতো। একটা পর্যায়ে এই মেয়েটা মানে রুজিনা তখন ওর পরিবারকে জানালো, আমার পরিবারকে জানালো, এবং পারিবারিকভাবে তখন আমার আব্বা আম্মা কী করলো, ওদের পারিবারিক ওদের সাথে বসলো। এবং বসার পরে আমার পরিবার তখন মানে সোহেলে আমার ওই রুজিনার পরিবার তখন আমার আব্বাকে বললো যে আপনার ছেলের তো এই সমস্যা আছে, এখন ছেলেকে ডাক্তার দেখান। আমার আব্বা আম্মা আমাকে যত ডাক্তারের কাছে নিতে যেতে আমি যাইতাম না। আমার আব্বা বলে তোরা ডাক্তার দেখাবো, চল। আমি ডাক্তারের কাছে যাইতামই না, ডাক্তারের কাছে যাইতাম না। একটা সময় খুবভাবে আমার আব্বা যখন আমাকে ডাক্তারের কাছে নেওয়ার জন্য প্রেশার দেয়, আমি তখন ডাক্তারের কাছে যাই। এবং ডাক্তারের কাছে গেলে পরে ডাক্তার আমার অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করে, এবং পরীক্ষা নিরীক্ষা করে আমার আব্বাকে বলে যে আপনার ছেলের মাঝে কোনো সমস্যা নাই, আপনার ছেলে পরিপূর্ণ ঠিক আছে, ওর শারীরিক অবস্থা সম্পূর্ণ ঠিক আছে, এবং যদিও কোনো কিছু করে থাকে তবে এটা মন থেকে করে না, ইচ্ছা করে করে না। তা আমার আব্বা তখন আমার ওয়াইফকে বোঝায় যে এটা তুমি জোর করে হলেও ওর সাথে করার জন্য চেষ্টা করো, তাহলে তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে। তো একদিন আমার বউ আমার উপরে জোর খাটায়, একরকম জোর খাটায়, এবং জোর খাটানোর পরে ওই দিন আমি ওকে মারি, আমার ওয়াইফকে আমি প্রচুর মারি, এবং এত মারামারি যে ওর শরীরের ব্লাড বের করে ফেলি। শেষ রাতের দিকে ও প্রায় আমার মায়ের খেয়ে অজ্ঞান হয়ে যায়। পরে আমার আব্বা আম্মাকে আমাদের এলাকাতে একটা ডক্টর আছে, ওই ডক্টর তাকে ডেকে আনে। ডাক্তার ডেকে আনার পরে ওর ডাক্তারে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করে, মোটামুটি খুব খারাপ অবস্থা হয়ে যায়। এবং এরই মাঝে ও ফোন করে ওর বাবা আমাকে বিষয়টা জানায় দেয়, ফজরের সময় ফোন করে জানায় দেয় যে আমার হাজব্যান্ড আমাকে এইভাবে মারছে। সকালবেলা ওর আব্বা তখন মাইক্রোবাস নিয়ে আর 8-10 জন লোক নিয়ে আমাদের বাড়িতে হাজির হওয়ার পরে ওর আব্বা তখন জিজ্ঞেস করলো কী হয়েছে, মেয়ে তখন বললো যে এই ঘটনা, মানে সব কিছু বলে দিছে। এবং বলে দেওয়ার পরে ওরা আব্বা তখন ওকে নিয়ে চলে গেল, এবং ওকে নিয়ে গিয়ে থানাতে আমার আব্বার নামে এবং আমার নামে একটা মামলা করে দিল।
সেই মামলাতে দীর্ঘদিন পর্যন্ত আমরা ঘুরি এবং মামলায় ঘোরার পরে ও আমার কাছে যে কাবিনের টাকা পায়, কাবিনের টাকা দিয়ে আমার এই বউ রুজিনের সাথে আমার তখন ছাড়াছাড়ি হয়ে যায়। দেন এই সময়গুলো করতে গিয়ে, রুজিনের সাথে ছাড়াছাড়ি করতে গিয়ে, কোর্টের বারান্দায় দৌড়াতে গিয়ে এবং এই ঝামেলাগুলো করতে গিয়ে আমি আসলে সোহেলির সাথে খুব বেশি দূর পর্যন্ত কথাবার্তা বলতে পারিনি। মানে কেমন জানি সোহেলির সাথে আমার একটা স্পেস তৈরি হয়ে গেছে। যাই হোক, আমি আমার রুজিনাকে ছেড়ে দেওয়ার পরে দেন আমি তখন সোহেলিকে আবারও বললাম যে সোহেলি, এখন আমি ঠিক আছে, আমার বউকে আমি ছেড়ে দিয়েছি। এবং বউকে ছেড়ে দেওয়ার পরে ভাই সোহেলি কেমন জানি মানে আবারও কেমন জানি আমাকে একটু অবহেলা করে, বাট আগের মতো না। আগে যেরকম খুব বেশি ইগনোর করতো, অবহেলা করতো, অতটা করে না, বাট কিছুটাই আমাকে ইগনোর আবারও শুরু করে। না, আমার কাছে এটা ভালো লাগতেছিল না। তারপর আমি মেনে নিয়েছি, ঠিক আছে, সে আমার ভালোবাসার মানুষ, এটা করতেই পারে। তখন সে অনার্স পরীক্ষা দেবে, ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলছে, অনার্স দেবে, ওরকম একটা অবস্থার মধ্যে আছে। এরকমভাবে সময়গুলো কাটতেছে এবং তার সাথে আমি থাকতেছি। অ্যান্ড একটা পর্যায়ে এই মামলা শেষ হওয়ার পরে আমার পরিবার তখন বিষয়টা পরিপূর্ণভাবে জেনে গেছে। পরিবার তখন বিষয়টা সম্পূর্ণভাবে জানছে যে আমি এমন এমন ঘটনা করছি বা এটা করছি। মানে সম্পূর্ণভাবে আব্বা তখন বিষয়টা জেনে গেছে যে আমি মূলত সোহেলির সাথে সম্পর্ক রাখছি এবং সোহেলির সাথে সম্পর্ক রাখার কারণেই আমি আমার বউ রুজিনাকে ছেড়ে দিয়েছি বা রুজিনের কাছ থেকে আমি দূরে সরে গেছি। আব্বা তখন পুরো বিষয়টা যখন খুব ক্লিয়ার বুঝতে পারে এবং ক্লিয়ার বুঝতে পারার পরে আব্বা তখন একদিন আমাকে বাড়ি থেকে বের করে দেয়। মানে বের করে দেয়, একদম টোটালি বাড়ি থেকে বের করে দেয়। বাড়ি থেকে বের করে দেয় যে তুই আমার বাড়িতে আর থাকবি না এবং তোর কারণে আজকে আমার এই অবস্থা, আমার মান সম্মান গেল, আমার অর্থ সম্পদ গেল, আমি আমার বিদেশে জমানো টাকা আমি এই মেয়েকে দিয়ে আসলাম কাবিনের টাকা বাবদ, আমি তোকে আমি ঘর রাখবো না। আব্বু আমাকে তখন একরকম পিঠে ঘর থেকে বের করে দেয়। আব্বু ঘর থেকে বের করে দেওয়ার পরে আমি তখন আমি কিন্তু জীবনে কখনো কোনো কাজ করি নাই, মানে কখনোই কোনো কাজ করি নাই। এরপর আমি ময়মনসিংহ শহরে গিয়ে কাজ করতে শুরু করি এবং ময়মনসিংহ শহরে গিয়ে আমি একটা রেস্টুরেন্টে চাকরি করি। তো এইটা আসলে রুজিনার কাছে, মানে সোহেলের কাছে খারাপ লাগে। ও আমাকে বলে তুমি এখানে চাকরি করবা, কেউ যদি তোমাকে দেখে আমার নিজের মান সম্মান নষ্ট হবে, আমার কাছে এটা ভালো লাগে না, তুমি অন্য কোথাও চাকরি দেখো। অ্যান্ড একটা পর্যায়ে আমি তখন ময়মনসিংহ থেকে ঢাকাতে একটা চাকরির সন্ধানে চলে যাই। ঢাকাতে একটা চাকরি করি, মানে ঢাকাতে একটা চাকরি করতাম এবং সেখানে যে বেতন পাইতাম সম্পূর্ণ টাকা আমি সোহেলের পিছনে দিতাম। এই অবস্থার ভিতরে প্রায় 1 থেকে 1.5 বছরের মতো কেটেছে আমাদের রিলেশনটা। মানে 2 বছরের মতো আমি তখন ঢাকায় থাকি আর কি, চাকরি করে ওকে টাকা দিই। 2 বছর পরে হঠাৎ করে প্রাইমারি স্কুলে নিয়োগ আসছে, মানে প্রাইমারি স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, প্রাইমারি স্কুলের লোক নেবে। ও তখন আমাকে বলতেছে যে সোহাগ, আমার তো প্রাইমারি স্কুলের লোক নেবে, তো আমার তো অনেক ড্রিম আছে যে আমি যদি একটা গভর্নমেন্ট জব পাই আমি দেন হচ্ছে তোমাকে বিয়ে করে ফেলবো, আমি আর কোনো পেছনের দিকে তাকাবো না, অতীত নিয়ে কোনো টেনশন করবো না, আমি তোমাকে বিয়ে করবো। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমার একটা জব দরকার। তো এবার যেহেতু প্রাইমারি স্কুলে নিয়োগ দিয়েছে আমি ওখানে আমি ওখানে পরীক্ষা দিব, আমি নিয়োগ পরীক্ষা দিব, ইন্টারভিউ দিব। তো আমি বললাম ভালো কথা দিবা, এরকম করে তখন কী পরীক্ষা দিলাম আমি তো জানি না। হঠাৎ করে বলতেছে আমি পরীক্ষায় পাশ করছি, মানে পরীক্ষা আমি পাশ করছি। এখন আমি যদি ওখানে জয়েন করতে হয় ঘুষ লাগবে, তাই ঘুষ কত লাগবে? 5 লক্ষ টাকা লাগবে। তাই আমার কাছে কিন্তু তখন পকেটে মানে 5 টাকাও নেই। আমি মাস শেষে ধরেন 15,000 16,000 টাকার মতো বেতন পাইতাম এবং বেতন পাওয়া মাত্রই টাকাটা আমি সোহেলের জন্য পাঠিয়ে দিতাম। মানে নিজের খরচের টাকাটাও আমি সাথে রাখতাম না, কারণ আমি জানি ও পড়াশোনা করে, ও হোস্টেলে থাকে, ওর অনেক বেশি টাকার প্রয়োজন। ওর টাকা মানে করার জন্য আমি মানে ওকে টাকা দিয়ে দিতাম, মানে টাকাটা পাই ওকে দিয়ে দিতাম। মানে নিজের খরচের টাকাটা আমি নিজের কাছে রাখতাম না। তো এখন আমি 5 লাখ টাকা কোথায় পাবো? পরে আমাকে বলে তুমি যদি 5 লাখ টাকা আমাকে দিতে পারো, অ্যান্ড আমি তখন মানে ঘোষটা দেওয়ার পর আমার প্রাইমারি স্কুলের চাকরিটা হয়ে যাবে, আর প্রাইমারি স্কুলের চাকরিটা হয়ে গেলে পরে আমার আর কোনো টেনশন থাকবে না। দেন এরপর আমরা একসাথে থাকতে পারবো, আমাদের মাঝে আর কোনো প্রবলেম রইবে না। অ্যান্ড আমি তোমাকে বিয়ে করবো, আমরা একসাথে থাকবো। অ্যান্ড দেখো তোমার তো এখন ভালো কোনো জব নাই বা তুমি তো কোনো কিছু করতে পারো না, তা তুমি তো এরকমভাবে রেস্টুরেন্টে চাকরি করে এখানে কয় টাকা বা বেতন পাবা? আমরা বিয়ে শাদী করবো, আমাদের বেবি হবে, আমাদের বাচ্চা কাচ্চা হবে, অ্যান্ড বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করাতে হবে, অনেক তো টাকার প্রয়োজন। অ্যান্ড এভাবে তো আসলে চলতে পারে না। তা তুমি যদি আমাকে 5 লাখ টাকা ম্যানেজ করে দাও, আমি জবটা নিব এবং এরপর আমি তোমার দায়িত্ব সহ নিব। ঠিক এভাবে বলেছো, আমার দায়িত্ব সহ নিবে। তো বিশ্বাস করে নি 5 লাখ টাকার জন্য আমি করি না এমন কোনো কাজ নাই। আমার আব্বার কাছে পর্যন্ত গেছে, আমার আব্বার কিন্তু লক্ষ লক্ষ টাকা। আবার পায়ে ধরে আব্বার কাছে ভিক্ষা চাইছে যে আব্বা আপনাকে 5টা লাখ টাকা ভিক্ষা দেন, যে আমি আপনার কাছে ভিক্ষা চাচ্ছি, আমার এই 5টা লাখ টাকা খুব লাগবে। আমার আব্বার পায়ে ধরছি, আমার দাদা দাদি অনেকের কাছে আমি ক্ষমা চাইছি, ভিক্ষা চাইছি আমাকে 5টা লাখ টাকা দেওয়ার জন্য, ওরা কেউ আমাকে 1টা টাকাও দিল না। এবং 1টা টাকা না দেওয়ার পরে আমি তো আসলে ওরকম কোনো মানে বিজনেসও করি না বা আমার এরকম কোনো কিছু নাই যে যেটা করলে আমি অন্যের কাছ থেকে টাকা পাবো বা কেউ আমাকে টাকা দেবে। আমাকে টাকা দেওয়ার তো কোনো ওয়ে ছিল না, কে আমাকে টাকা দেবে বলেন? এবং আমি তো দেখতে শুনতে ঠিক অতটা ভালো না যে কেউ আমাকে টাকা পয়সা দেবে। তো একবার যে আমি তখন এমন একটা সিদ্ধান্ত নিলাম যেটা আসলে শুনলে হয়তো মানে আপনি কেঁপে উঠবেন বা আপনার খারাপ লাগবে।
তারপরেও বাস্তবতার জন্য বলি, আমি মানে এমন একটা ফ্যামিলির ছেলে হওয়ার পরেও, এতটা মেধাবী হওয়ার পরেও আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি আমার একটা কিডনি বিক্রি করে ফেলবো। কারণ একটা কিডনি যদি আমি বিক্রি করি ওখান থেকে আমি যে অ্যামাউন্টটা পাবো ওইটা আমি হচ্ছে সোহেলিকে দিব। এবং সোহেলিকে দিলে পরে সোহেলির তখন মানে চাকরিটা হবে। আর ওর চাকরিটা হয়ে গেলে পরে আমার তো আর কোনো কাজ করতে হবে না, আমার কোনো কষ্ট করতে হবে না। দেন আমি আরও তখন একসাথে ভালো থাকতে পারবো। মানে এইটা আমার ভিতরে ধারণাটা জাগলো। সেই ধারণা থেকে আমি এক পর্যায়ে করলাম কি যে ঠিক আছে, আমি কিডনি বিক্রি করার জন্য বিভিন্ন হসপিটালে বা বিভিন্ন জায়গায় আমি তখন কথাবার্তা বলি এবং আলহামদুলিল্লাহ আমি আমার কিডনিটা ভালো দামে বিক্রি করতে পারি, একটা ভালো অ্যামাউন্ট পাই, ওই 5 লাখ টাকার মতোই। ওই টাকা আমি তখন আমার কিডনিটা সেল করি। তো আমি সোহেলিকে বলেছিলাম যে আমার অ্যাপেন্ডিসাইডের ব্যথা, আমার অ্যাপেন্ডিসাইডের প্রচণ্ড ব্যথা, আমার অ্যাপেন্ডিসাইড অপারেশন করতে হবে, তো তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে টাকা ম্যানেজ করে দেবো। এই বলে আমি অ্যাপেন্ডিসাইড অপারেশনের কথা বলে আমি তখন কিডনি বিক্রি করি এবং কিডনিটা বিক্রি করে আমি ওই টাকাটা, সম্পূর্ণ টাকাটা সোহেলিকে দেই। এবং আমি হসপিটালে দীর্ঘদিন পর্যন্ত থাকি ঢাকা মেডিকেলে। এবং সোহেলি তখন ওই টাকাটা ইন্টারভিউতে মানে যে লোককে দেয় আর কি চাকরির জন্য, মানে চরম দুঃখের বিষয় হচ্ছে চাকরি সবার হয় কিন্তু সোহেলি চাকরিটা হয় না। মানে ওর সাথে যারা ইন্টারভিউ দিয়েছে সবার চাকরি হয়েছে, ওর চাকরিটা হয় নাই। এবং ওরা এত টাকা ঘুষও দেয় নাই, সোহেলি যত টাকা ঘুষ দিয়েছে। আর সোহেলি চাকরিটা না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল এই ঘুষের টাকাটা। কোনো না কোনোভাবে এটা জানাজানি হয়ে যায় এবং ও ঘুষ দিয়েছে, এই জন্য ওর চাকরিটা হইলো না। এবং যে লোককে ঘুষের টাকাটা দিয়েছে ওই লোকে মানে টাকাটা নিয়ে বলতেছে টাকা দিব, ফিরিয়ে দেবো, যেহেতু আপনার চাকরি হয় না আপনার টাকা দিয়ে দিব। তো একে তো আমি তখন আমি মেডিকেল থেকে আসছি, আমি নিজে চলাফেরা করতে পারি না। ওকে কিন্তু আমি বলি নাই যে আমি মেডিকেলে কিডনি বিক্রি করে তোমাকে টাকাটা দিছি। আমি ওরা বলছি আমি আমার আব্বার কাছ থেকে খুব মানে কষ্ট করে চেয়ে আব্বার কাছ থেকে নিয়ে দিছি, ওকে আমি এটাই বলছি, কিডনি বিক্রির কথা বলি নাই। তো যে লোকটার কাছে টাকা দিছে ওই লোকটার কাছেও মাঝে মাঝে ফোন দিত, এটা একটা সময় ওই লোকটা দিচ্ছি বলে ঘুরে যেতেছে আর দেয় না। তো আমাকে বলা, আমি তখন বলি যে মানে আমি ফোন করে লোকটাকে যে আমার টাকাটা দিয়ে দেন, মানে টাকাটা দিতে হবে, দেন দেন। ওর মামের টাকাটা দেয়ই না, কোনোভাবেই টাকাটাও দেয় না। না দেওয়ার পরে একটা পর্যায়ে মানে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে আমি আর ঠিকমতো কাজও করতে পারি না, কারণ অপারেশন হয়েছে, আগের মতো শরীরে শক্তি পাই না। আর একটা কিডনি না থাকলে তো বুঝেন মানুষের অবস্থা কেমন হয়, ঠিক অমন অবস্থার মধ্যে আমি পড়ে আছি। এখন তখন ও আবার অনার্সে পড়াশোনা করতেছে, যেহেতু ওর এই অবস্থা হয়ে গেল। অ্যান্ড এমন করতে করতে আমি হঠাৎ করে খবর পাইতেছি ওর পরিবার থেকে ওর বিয়ের কথা চলতেছে সোহেলের। বিয়ের কথা চলতেছে, এটা শুনে আমার মাথা তখন আসমানটা ভেঙে পড়লো। কোথায় জানি ওর পরিবার ওকে বিয়ে দিয়ে দিবে, এরকম মানে একটা আভাস বা এরকম একটা কথাবার্তা আমি বিভিন্ন মানুষের মুখে শুনতে পাই। এবং শুনতে পাওয়ার পরে আমি কিন্তু সোহেলিকে তখন এতটাই ভালোবাসি যে ওকে না পাইলে কিন্তু আমি বাঁচবো না। মানে ওর যদি কিছু একটা হয়ে যায়, মানে আমি কিন্তু তখন আমার নিজেকে আমি কোনোভাবে বাঁচায় রাখতে পারবো না, কারণ আমি তখন সম্পূর্ণভাবে ওর উপরে ডিপেন্ড ছিলাম। মানে ও যা বলবে তাই, ওর কথার বাইরে আমি কোনো কাজই করব না, সম্পূর্ণ ওর উপরে আমি তখন ডিপেন্ড। অ্যান্ড এই অবস্থার মধ্যে যখন আমি শুনতে পাইলাম যে ও বিয়ে করে ফেলবে বা ওর বিয়ে হয়ে যাবে, আমি তো তখন আর মানে আমি মনে হয় তখন আর দুনিয়াতে নাই। আমি প্রচণ্ড রকমের কান্নাকাটি শুরু করলাম যে এটা কীভাবে সম্ভব। একদিন হলো কি, আমাদের বাজারে মানে আমি তখন ঢাকা থেকে ময়মনসিংহে গেছি, তো আমাদের যে লোকাল বাজারটা আছে, লোকাল বাজার থেকে সোহেলি এবং সোহেলের আব্বা যাচ্ছে। শুনেছিলাম তার একদিন আগেই নাকি কোন ছেলে ওকে দেখতে আসছে এবং আংটিও পরে দিয়ে গেছে, এরকম খবর পাইছি। আমি তো ঢাকায় থাকতাম। পরে একদিন বিকেলবেলা আপনার প্রায় আসর নামাজের পরে ওর বাবার সাথে বাজারে গেছে কিছু কেনার জন্য, মানে কিছু একটা জিনিস কিনবে। অ্যান্ড কেনাকাটা করে যখন বাড়ির দিকে যাচ্ছে, অ্যান্ড বাড়িতে যাওয়ার পথে আমি তখন রাস্তার মধ্যে মানে ওর আব্বাকেই এবং ওকে আমি দুজনকেই তখন জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে শুরু করে, মানে প্রচণ্ড রকমের কান্না করতে শুরু করে। ওর আব্বা তখন বলতেছে, যখন ওর পা ধরে কান্না করতেছে, ওর আব্বা তখন বলছে এগুলো কি, পা ছাড়ো পা ছাড়ো। আমি ওর পা আরও জোরে ধরে কান্না করতেছি। অ্যান্ড এদিকে তখন ধরেন যেহেতু বাজার ঘাট না, গ্রামের মানুষ তখন সবাই একসাথে হয়ে গেছে, সবাই চারপাশ থেকে চলে আসছে। সোহেলি আমার বলতেছে আমি তোমার পায়ে ধরি, তুমি আমার পা ছাড়ো, এরকমটা করো না, মানুষ খারাপ বলবে, লোকে খারাপ বলবে, তোমার মান সম্মান চলে যাবে, প্লিজ তুমি পা ছাড়ো। আমি বললাম যে না, আমি তোমার পা ছাড়বো না। আমি এক হাত দিয়ে ওর পা ধরছি, আরেক হাত দিয়ে ওর বাবার পা ধরছি, ধরে আমি রাস্তার মধ্যে শুয়ে গেছি, মানে টোটালি শুয়ে আমি বাপ বেটির পায়ে ধরে আছি। এরপরে গ্রামের তখন মানে লোকজন জড়ো হয়ে গেছে, কারণ অনেকেই তো আমাকে চিনে, আমি এই গ্রামেরই ছেলে। সবাই বলতেছে এই সোহাগ এগুলো কী করতেছো, কী হয়েছে। আমি তখন ওই দুজনের পা ধরে কান্না করতে করতে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা বলতে থাকে, যে দেখেন আমি আমার কিডনি বিক্রি করে পর্যন্ত ওরা টাকা দিছি ও যাতে মানে আপনার প্রাইমারি স্কুলে চাকরি পায়। আমি আমার নিজের জীবনটা শেষ করছি, আমি বিয়ে করছি, ও বলছে আমাকে এটা করবো ওইটা করবে। মানে আমাদের সাথে ঘটে যাওয়া যতগুলো ঘটনা আমি তখন ওই দুই বাপ বেটের পায়ে ধরে চিৎকার করে এই কথাগুলো বলতেছে। এবং সেখানে একজন মেম্বার ছিল আমাদের এলাকারই, মেম্বার সাহেব তখন উপস্থিত ছিল। মেম্বার তো উপস্থিত থাকা অবস্থায় মেম্বার তখন এই গিয়ে সোহেলের বাপের কলার চেপে ধরছে যে এই মানে বেয়াদব, এরকম মেয়ে কেন দুনিয়াতে আনলি।
এরকম মেয়ে কেন দুনিয়াতে আনলে? ও একটা শিক্ষিত পরিবারের সন্তান, ওর বাবা এই এলাকাতে খুব নাম করা একজন ব্যক্তি, ওর তো কোনো কিছুর অভাব নাই। ওর জীবনটাকে তুই আর তোর মেয়ে মিলে এভাবে কেন নষ্ট করলি? এবং সোহেলের বাবা তখন সোহেলকে ধাপ ধাপ করে থাপ্পড় মারতেছে যে বেয়াদব, এটা তুই কেন করলি? আমাকে তুই কেন বললি না যে এরকম একটা কাজ তুই করলি? এইটা আমাকে কেন বললি না? কি কারণে বললি না? সোহেল তখন নিচের দিকে তাকিয়ে আছে, কান্নাকাটি করে। একইভাবে ওর বাবাও তখন মানে মেম্বারের কাছে ওয়াদা করলো যে ঠিক আছে মেম্বার সাহেব, আমি আপনার কাছে ওয়াদা করলাম যে আমি কালকে দিনের ভিতরে আমি আপনার সোহাগের সাথে আমি সোহেলের বিয়ে দিয়ে দিব। আমি কালকে দিনের ভিতরে আমি এটা করবো, আপনি আমাকে একটা রাতের সময় দেন। তো আমি তখন তখন আমাকে মেম্বার সাহেব বলে যে ঠিক আছে সোহেল তুমি উঠো, তুমি তো শুনছো, আর সোহাগ তুমি তো শুনছো? আমি বললাম হ্যাঁ আমি শুনছি। বা ঠিক আছে উঠো। তাহলে আমি উঠলাম এবং উঠার পরে মেম্বার সাহেব তখন আমাকে ওনার বাড়িতে নিয়ে গেল। আর রাতের মধ্যে বারবার সোহেল আমাকে ফোন দিতেছে, ফোন দিয়ে বলতেছে কাজটা তুমি ভালো করো নাই, তুমি প্লিজ এটা করো না, তুমি আমাকে এখন বিয়ে করো না, আমাকে একটু টাইম দাও, আমাকে একটু সময় দাও। আর এদিক দিয়ে মেম্বার আমাকে বুঝাইতেছে সোহাগ তোমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে, এই মেয়ে তোমার জীবনটা পুরো তছনছ করে দিয়েছে। এখন যেহেতু সময় আসছে, এই সময় তুমি মেয়েটাকে বিয়ে করে ফেলো যদি মেয়েটাকে তুমি ভালোবাসো। আর বিয়েটা যদি তুমি না করো, এই মেয়ে চালাকি করে অন্য কোথাও বিয়ে করে ফেলবে। কারণ এই মেয়ের এখন যে বিয়ের ঘরটা আসছে, জানতে পারছি ওই ছেলেটা মোটামুটি ভালো এবং ছেলেরও টাকা পয়সা আছে, অ্যান্ড এই মেয়েটাকে হয়তো কষ্ট দিবে বা ওই ছেলে ওনাকে ঢাকাতে থাকে। আমি তখন বললাম কাকা আমি কিন্তু তোরে না পাইলে বাঁচবো না। আর আমি যে এত কিছু করতেছি, আমার আব্বা আমার দাদা দাদি কেউ কিন্তু আমার পক্ষে নাই, কেউ কিন্তু আমার সাথে কথা বলে না। আমার আব্বার কানে এগুলো গেছে, যাওয়ার পর আমার আব্বার চিচি করতেছে যে আমি এমন সন্তান দুনিয়াতে আনছি। আমার আব্বা তখন আমাকে ভুলেই গেছে, আমার ছোট ভাই আর আমার ছোট বোনকে নিয়েই আব্বা তখন পড়ে আছে। সকালবেলা মেম্বার তখন ফোন দিল সোহেলের বাবার কাছে, দেওয়ার পরে সোহেলের বাবাকে সোহেলের বাবা বলল যে ঠিক আছে 12টার দিকে আপনার ছেলে নিয়ে চলে আসেন, আমি বিয়ে পড়াই দেবো। 12টার দিকে তখন আমাকে একটা পাঞ্জাবি কিনে দিল মেম্বার সাহেব। আমি ওই পাঞ্জাবিটা পরে তখন সোহেলের বাড়িতে গেলাম এবং যাওয়ার পরে সেদিন রাতে সোহেলের সাথে আমার বিয়ে হলো। মানে সেদিনে বিয়ে হলো, দিনের বেলা বিয়ে হওয়ার পরে সোহেলি মোটামুটি অনেকটা ভালো হয়ে গেছে। মানে বলতেছে ঠিক আছে, সবার সামনে আমার সাথে খুব ভালো ব্যবহার করলো, খুব সুন্দর ব্যবহার করলো। এবং সেদিন রাতে মেম্বার সাহেব বলতেছে সোহাগ একটা কাজ করো, তোমার আব্বাকে একটু ফোন করো। তাই এরকম করে যখন বলো আমি তখন আব্বাকে ফোন করে বলি যে আব্বা যদি আপনি আসেন তাহলে আমি খুব খুশি হব, কারণ আপনার আশাটা খুব জরুরি। এইভাবে আব্বাকে বলি। অ্যান্ড বলার পরে আব্বা তখন খুব দুর্ব্যবহার করে আমার সাথে, অনেক খারাপ ব্যবহার করে, যে আমার জীবন থাকতে আমি কখনো ওই বিয়েতে যাব না, বা আমি তোকে সন্তান হিসেবে মানিই না, তুই আমার সন্তানই না। এরকম করে আব্বা তখন মন খারাপ করে এবং মন খারাপ করে আব্বা তখন ফোনটা কেটে দেয়, আমার সাথে কথা বলে না। তো ওই রাতের বেলায় তখন আমাদের বাসর হয়, মানে বাসর ঘর রেডি করা হয়। তো ওদের ওই ঘরটা ছিল টিনের ঘর, মানে সোহেলিদের ঘরটা ছিল, ওই ঘরটা ছিল টিনের ঘর। ওই দিন মানে মেম্বার সহ গ্রামের আরও কিছু লোকজন উপস্থিত থেকে আমাকে তখন বিয়েটা করাই দেয়। তো বিয়েটা করে দিয়ে রাতের বেলায় ওদের বাড়ির কিছু মানুষ থাকে, সোহেলি বাড়ির ওদের বাড়ির বা ওর কিছু আত্মীয় স্বজন মেহমান টেহমান আসে। যেহেতু সোহেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, মানে বিয়ে হয়েছে, ওর কিন্তু মেহমান টেহমান আসে। রাতের বেলায় ভাই আমি ওর সাথে বাসর করার জন্য ঘরে ঢুকলাম। ঢোকার পরেই মানে অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছে, কারণ আমি তো ওর অনেক ক্ষতি করছে বা ও তো মানা করছে এটা করার জন্য। আমি তো তারপরেও করলাম। আমি ওকে বললাম যে সোহেলি, 2-3 বার ডাক দিলাম, ও তখন হাসতেছে, বলে সমস্যা নাই। একটা পর্যায়ে আমি হুট করে ওর পা চেপে ধরলাম, কারণ আমি তো অন্যায় করছি, অপরাধ করছি না, আমাকে করতে মানা করছে, আমি এরপর ওকে বিয়েটা করলাম। এবং এক পর্যায়ে পা ধরে আমি কান্না করে যে সোহেলি আমি তোমার পায়ে ধরতেছি, অ্যান্ড তুমি আমাকে মাফ করে দাও, আসলে আমি তোমাকে কি বলবো ঠিক জানি না, এই কাজটা করা আমার ঠিক হয় নাই। ও তখন বলে পা ছাড়ো, আমি পা ছাড়তেছি না, বারবার পা ছাড়তে বলে আমি পা ছাড়ি না। এবং এরকম করতে করতে যখন আমি ওর পা ছাড়ি না, একটা পর্যায়ে হঠাৎ করে কী করলো, ধাপ করে নিচ থেকে জুতো নিয়ে আমাকে জুতো দিয়ে পিটাইতে শুরু করলো। মানে জুতো দিয়ে পিটাইতেছে এবং মানে খুব মানে কঠিনভাবে পিটাইতেছে। আমি তখন বললাম যে আরে সোহেল আমাকে পিটাইতেছো কেন, তুমি আমাকে জুতো দিয়ে কেন মারতেছো? আমাকে বলে জুতো দিয়ে মারবার তো কী করবে, এই পা ছাড়। জুতো দিয়ে মারতেছে, আমি ওর পায়ে ধরে আছি, পায়ে ধরা অবস্থা তখন করলো কি গিয়ে আপনার মানে দরজা খুলে দিছে। দরজা খুলে দেওয়ার পরে চিৎকার চেঁচামেচি করতেছে, ওর আত্মীয় স্বজন অনেকেই ছিল বাড়িতে, সবাই তখন আসছে। আসার পরে তখন লজ্জা ওর পা ছেড়ে দিয়েছি, এবং পা ছেড়ে দেওয়ার পর ওর হাতে তখনও কিন্তু জুতা। সবাই তখন বলতে আরে সোহেল এটা তুই কী করলি, তুই আজকে মাত্র বিয়ে করলি, জামাইয়ের সাথে বাসর ঘরে গিয়ে জামাইয়ের জুতো দিয়ে মারতে শুরু করলি। ও তখন বলতেছে জামাইকে জুতো দিয়ে মারবো না কেন, আপনারা কি বুঝেন না আপনারা আমার কার সাথে বিয়ে দিয়েছেন, আমি কেন ওরে বিয়ে করতে চাই নাই, আপনারা তো বুঝেন নাই। আমি আপনাদেরকে বারবার বলছি যে আমি ওকে বিয়ে করবো না, আপনারা কেন তারপর ওর কাছে আমাকে বিয়ে দিয়েছেন। ও সেদিন 1000টা মিথ্যে বললো, আর আপনারা ওর মিথ্যেগুলোকে সত্য মনে করে ওর কাছে আমাকে বিয়ে দিয়েছেন। ও আমার জন্য ওর বউরে ছাড়ছে, আপনারা ওর বউর সাথে কথা বলেন। ওর বউ যখন ওকে ছেড়ে যায়, পুরো গ্রামবাসীর কাছে ওর বউ বলে গেছে যে ওর বউকে কেন ছেড়ে গেছে, ওর শারীরিকভাবে দুর্বলতা আছে, এবং শারীরিক দুর্বলতার কারণে ওর
ওকে হচ্ছে ওর ওয়াইফ ছেড়ে দিয়ে গেছে শারীরিক দুর্বলতার কারণে, নয়তো ওর ওয়াইফ ওকে ছেড়ে দিয়ে যেত না। আর আপনারা এরকম ধ্বজাভাঙ্গা মানে আপনারা এরকম একটা অচল মালের সাথে আমাকে বিয়ে দিয়ে দিলেন, ওর ভিতরে তো কিছুই নেই, আমি ওর সাথে কীভাবে সংসার করব। দেখেন না ও বাসর ঘরে কেমনে আমার পা চেপে ধরে আছে, মানে আমি তখন অবাক হয়ে তাকে আছে ওগুলো কী বলে। ও সবার কাছে বলে যে ওর শরীরের মধ্যে কিচ্ছু নাই। এরই মাঝে গ্রামবাসীরা তখন বলে ওঠে যে সোহেলি যেটা বলেছে সোহেলির কথা ঠিক আছে, কারণ এর আগে যখন সোহাগ বিয়ে করছিল সোহাগের আগের বউ সোহাগকে একই অপবাদ দিয়ে চলে গেছে যে সোহাগের শারীরিক দুর্বলতা আছে এবং শারীরিক ওই দুর্বলতার কারণে সোহাগের আগের বউ চলে গেছে। তো তাহলে তো এখন তো মানে আগের বউ যেহেতু চলে গেছে তা এখন তো মানে সোহাগের সাথে তো সোহেলি সংসার করার প্রশ্নই আসে না। এবং সোহেলি সবার সামনে বলেছে আমাকে ডিভোর্স করলাম, আমি ওকে এই মুহূর্তে ডিভোর্স দিলাম, ও আমার স্বামী না। মানে এইরকম মানে দস্তাদস্তির ভিতরে এরকমভাবে তখন রাতটা কী করে আমাকে একটা রুমে রাখে, ওরে আরেকটা রুমে নিয়ে যায়। বিয়ে হলো সবে মাত্র এবং পরের দিনও তখন মানে ডিভোর্স লেটার নিয়ে আসে, মানে ডিভোর্সের যে পেপারটা ওই পেপারটা নিয়ে আসে এবং পেপারটা নিয়ে এসে ও নিজেই আমার নাম ঠিকানা সব কিছু লোক নিজেই সিগনেচার করে আমাকে ডিভোর্স করে দেয়। মানে সেদিন রাতেও ডিভোর্সের কথা বলে ফেলে যে আমি তোমাকে ডিভোর্স দিলাম, এটা বলে ফেলে এবং পরের দিন লিখিতভাবে আমাকে ডিভোর্স করে দেয়। এবং ডিভোর্স করে দেওয়ার পরে আমি জাস্ট বুঝতে পারতেছিলাম না যে আমার সাথে এগুলো কী হচ্ছে এবং কেন হচ্ছে। ও সবার কাছে হেঁটে হেঁটে বলতেছে যে ওর ভিতরে কিছুই নেই, ও একটা হাফ লেডিস এবং ওর ভিতরে কোনো মানে শারীরিক কোনো চাহিদাই নাই, ওর ভিতরে কিছুই নেই, আমি এরকম একটা লোক নিয়ে সারা জীবন কাঁদবো কেন। এবং ওর সাথে আমার বাসরও হয় নাই, আমার এখন আরেকটা জায়গায় বিয়ে হবে, কিন্তু এরকমভাবে যদি ওর সাথে আমার বাসর হয়ে যেত, আমি যদি ওর সাথে 2-3 দিন স্টে করতাম তাহলে হয়তো আমাকে নতুন করে আরেকটা ছেলে বিয়ে করতো না, আমার জীবনে একটা কলঙ্ক হয়ে যেত। যেহেতু বাসর করে আমি জুতা পিটা করে বের করে দিছি, তার মানে হচ্ছে গিয়া আমি এখন আরেকটা বিয়ে বসতে পারবো। এই কথা বলে ও আমাকে তখন জুতা পিটা করে বের করে দেয়। আমি তখন মেম্বারের বাড়িতে যাই, মেম্বার আমাকে বলে দেখ আমি আসলে এটা নিয়ে আর কথা বলতে চাই না, তোর বাবা আমার উপর অনেক রাগ করছে এবং খুবভাবে আমাকে বলছে যে আমি কেন তোকে ওখানে বিয়ে করাইলাম, এটা দিয়ে তোর আব্বা আমার উপরে রেগে যাচ্ছে, তুই আসলে আমার কাছে থাকিস না। এইভাবে 2-3 দিন আমি গ্রামে থাকি, থাকার পরে দেখলাম যে ভাই এমন একটা অবস্থা, দোকানপাট আমার আব্বা তো কথা বলে না, আর আমি তো আমার বাড়িতে যাই না, থাকতাম মেম্বারের বাড়িতে। রাস্তাঘাটে বেরোইলে মানে গ্রামের মানুষ তো বোঝেন না, কিরে তোর বলে কিচ্ছু নেই, তুই হারবাল খা, অমুক ডাক্তারের কাছে যা, তমুক ডাক্তারের কাছে যা, এবং লতা পাতা খা, তাহলে মানে শারীরিক চাহিদা বাড়বে, এটা ওইটা বলে। এই লজ্জাজনক কথাগুলো নিতে পারতেছিলাম না। একটা পর্যায়ে অপমান অপদস্থ হয়ে গ্রাম থেকে আমি আবারও পুনরায় ঢাকায় চলে যাই, যেখানে চাকরি করতাম ওখানে চলে যাই। তো ঢাকায় চলে যাওয়ার পরে আমি আর গ্রামের সাথে কোনো যোগাযোগ রাখি নাই। বেশ কিছুদিন পরে আমি একটা নিউজ গ্রাম থেকে পাইলাম যে আমার বউ, আমার ভালোবাসার মানুষ সোনালি, যেই ছেলেটার সাথে ওর আগে বিয়ে ঠিক হয়েছে, ছেলেটা ঢাকায় থাকে, ছেলের নাম হচ্ছে রাব্বি, ওই রাব্বিকেও পুনরায় আবারও বিয়ে করছে। আমি না তখন বুঝতে পারিনি যে ও কেন আমাকে জুতা পিটা করে বাসর ঘরে ডিভোর্স করলো। অ্যান্ড পরে বুঝতে পারলাম যে মূলত ও আমাকে এই কাজটা করছে এই কারণে যে ও ওই রাব্বি ছেলেটাকে বিয়ে করতে চায় এবং রাব্বিকে বিয়ে করার জন্য আমাকে জুতা পিটা করে আমাকে বাসর ঘর থেকে বের করে দিয়েছে। তো মানে এত বেশি কষ্ট পাইছি যে এটা আসলে মানে বলার মতো না, মানে বলার মতো না, কলিজাটা ছিঁড়ে গেছে। মানে যে আমার সাথে এই কাজটাও কেন করলো, আমি তো আসলে সত্যি খুবই সহজ সরল এবং বোকা টাইপের একটা ছেলে ছিলাম। বাসর ঘরে জুতা পিটা আমাকে বের করে দিল, ওইটা কিভাবে করতে পারলো, মানে বুকটা তখন মানে ছিঁড়ে যাচ্ছিল, কাউরে বুঝাতে পারবো না, চিৎকার করে কান্না আসছিল। অ্যান্ড একটা পর্যায়ে বিয়ে করে গেল এবং বিয়ে করার পরে জানতে পারো ওর হাজব্যান্ড ওকে ঢাকায় নিয়ে আসছে। তো ঢাকায় কোথায় নিয়ে আসছে বা কোন জায়গায় নিয়ে আসছে এগুলো তো আর আমি জানি না, আমি আমার মতো করে থাকতেছি। এই ঘটনা ঘটেছে আপনার 2017 সালের কথা আমি বলতেছি, ওর সাথে আমার যখন ছাড়াছাড়িটা হয়ে যায়। তো 17 সালের দিকে আমি ঢাকায় গিয়ে পরে আমি আর ঢাকা থেকে আসি নাই। 17 আমি তখন ঢাকাতে জয়েন করি, মানে ঢাকাতেই থাকি। তো 17 গেল, 18 গেল, 19 গেল, 20 গেল, 21 গেল এবং 22 সালের দিকে আমি এই আপনার গল্পগুলো পাই, মানে 22 সালের দিকে আপনার 21 সালের দিকে আপনার গল্পগুলো পাই এবং পাওয়ার পর আমি আপনাকে গল্প লিখি, মানে আপনাকে আমি এই পর্যন্ত আমার লেখা হয়েছে আর কি। আমি এখন একটা ঢাকাতে চাকরি করি, ভালো একটা পর্যায়ে আছি, একটা ভালো অবস্থানের মধ্যে আছি, আমি ভালো টাকা বেতন পাচ্ছি, একটা রেস্টুরেন্টে আছি, সেখানে ম্যানেজার পোস্টে আছি, অনেক বেশি বেতন পাই। তা আমি আপনাকে এই পর্যন্ত লিখেছিলাম। এবং এরপরে 2024 সালে এসে 24 সালের লাস্টের দিকে আপনারা কেউ আমাকে খারাপভাবে নেবেন না, শুধুমাত্র বাস্তবতার জন্য আমি কথাগুলো বলছি, আর কিছুই না। যেহেতু একটা পুরুষ আমি, আমার কিছু শারীরিক চাহিদা তো আছেই। তো আমার যেহেতু বউ নাই এবং আমি মাঝে মাঝে হচ্ছে আপনার যে যৌনতার যে আবাসিক হোটেলগুলো হয় যেখানে খারাপ মেয়েরা থাকে, এবং আমি ওখানে মাঝে মাঝে যাইতাম নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য।
তো আমি তো আসলে আর গ্রামে ফিরে যাই না। আব্বা আম্মা আমার ছোটো ভাইকে বিয়ে করাই দিছে এবং শুনেছিলাম আমার ছোটো ভাইয়ের নামে নাকি আব্বা তার সমস্ত স্থাবর সব সম্পত্তি ছোটো ভাইকে দিয়ে দিছে। আমাকে কোনো জায়গায় সম্পত্তিও দেয়নি, আমাকে কোনো কিছুই দেয়নি। আমার ছোটো ভাই এবং ছোটো বোনকে আব্বা সব কিছু দিয়ে দিছে, আমি তাদের কাছে কোনো কিছুই পাইনি। আমি ছিলাম আমার পরিবারের সম্পূর্ণ আগাছা, মানে কেউ আমাকে কোনো রকমের কোনো কিছু মূল্যায়ন করতো না, কেউ আমার সাথে কথা বলতো না, সবাই আমাকে ঘৃণা করতো। গ্রামে গেলেও সবাই আমাকে ঘৃণার চোখেই দেখতো। তো এরকম করে আমি একদিন যখন আবাসিক হোটেলে গেলাম, একটা হোটেলে, বৃহস্পতিবার রাত ছিল, রাত্র প্রায় আনুমানিক 11টার দিকে আমি হোটেলে যাই। ওই হোটেলে আমি এর আগে অনেকবার গিয়েছিলাম, অনেকবার যাইতাম, মাঝে মাঝে যাইতাম। ওই দিন ওই হোটেলে যাওয়ার পরে ভাই আমি হঠাৎ করে দেখতে পাই যে ওই হোটেলে আমি যে রুমটাতে যাব, ওই রুমের ভিতরে আমার 2017 সালে ছেড়ে দেওয়া, আমার জীবন নষ্ট করে দেওয়া, আমার জীবনের 12টা বাজিয়ে দেওয়া আমার সেই ভালোবাসার মানুষ, আমার বউ, যে আমাকে বাসর করে জুতা দিয়ে পিঠে বের করে দিয়েছে, আমার সেই বউ সোহেলি সেখানে নর্তকী পাড়ায়, মানে ওই হোটেলে, আবাসিক হোটেলে বসে আছে, খরিদ্দার খুঁজতেছে। তো ভিতরে তো আসলে আপনার বিভিন্ন ধরনের লাইট জ্বলে। আমি প্রথমে দেখার পরে চিনতে পারি নাই, পরে আমি মাস্ক পরছি, একটা মাস্ক পরে ভিতরে ঢুকলাম এবং ভিতরে ঢোকার পরে আমি দেখলাম যে আসলে ওরে দেখার পরে আমি কিচ্ছু করলাম না, ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে মানে আমি জাস্ট কি বলবো ভাই, আমি চিৎকার করে কান্না করতেছি হোটেলের নিশায়। সেটা আমি কি দেখলাম, যে মানুষটা আমি এত ভালোবাসছি, যার জন্য আমি আমার পুরো জীবনটা শেষ করে দিয়েছি, যার জন্য আমি আমার শিক্ষা জীবন, আমার বাবা মা, আমি এত সম্ভ্রান্ত পরিবারের সন্তান হওয়ার পরেও সব কিছুকে পায়ে ঠেলে আমি ওর সুখের জন্য সেই 2017 সালে রাজধানী ঢাকায় চলে আসি। আজকে 17 সাল থেকে 24 সালে আমি ওকে কি দেখতে পাচ্ছি, আমি কান্না করতেছি। এবং একটা পর্যায়ে আমি ওখানে ওর যেই রুমে থাকতো, আমি অনেক টাকা দিয়ে দালালের মাধ্যমে, যদি আমি বারবার ওখানে যাইতাম, অনেক দালালদের সাথে আমার পরিচয়, তো একটা দালালের কাছ থেকে আমি তখন ওর নাম্বারটা ম্যানেজ করি, মানে সোহেলি নাম্বারটা ম্যানেজ করি। যদিও ওখানকার দালাল গ্রুপ যারা আছে সবাই ওকে জ্যোৎস্না নামে চিনতো, সবাই বলল ওর নাম জ্যোৎস্না, কিন্তু আমি বললাম সোহেলি। আচ্ছা যাই হোক, পরে আমি ওই জ্যোৎস্না নামে তখন ফোন নাম্বারটা ম্যানেজ করি, কিন্তু ওকে আমি ফোন দিই না। আমি প্রথমেই ফোন করি আমার এলাকাতে। 17 বছর আমি কোনো যোগাযোগ রাখি না, মানে 2017 সাল থেকে এই পর্যন্ত আমার পরিবারের সাথে বা আমার গ্রামের সাথে আমি তেমন কোনো যোগাযোগ রাখি না। এরপরে আমি সোহেলির বিষয় জানার জন্য যখন এলাকাতে ফোন করি, আমি জানতে পারি সোহেলিকে ওর জামাই বিয়ে করে নিয়ে যায়, এবং বিয়ে করে নিয়ে যাওয়ার পরে ওর 3টা সন্তান হয়, 2টা মেয়ে এবং একটা ছেলে হয়। 2টা মেয়ে আর একটা ছেলে হওয়ার পরে পারিবারিকভাবে ওদের কলর নেমে আসে। ওর হাজব্যান্ড একটা সময় ওকে ডিভোর্স করে দেয়, এবং ডিভোর্সের পর ওর হাজব্যান্ড ওর কোনো খরচ দিত না, এবং ওর মেয়েদের বা ছেলের কোনো খরচ দিত না। এক পর্যায়ে জানতে পারি ওর সন্তানগুলোকে ও ঢাকায় রেখে পড়াশোনা করায়, এবং ও কোথায় জানি চাকরি করে। এটা গ্রামের মানুষরা জানে যে ও চাকরি করে, এবং এমন করে জানতে পারি যে আসলে ও মূলত এই কাজটাই করে। এরকম করতে করতে একদিন খরিদ্দার, মানে আমার হোটেলেরই এক ছেলেকে দিয়ে ফোন করাই। আমি এটাও জানি ও মাঝে মাঝে ওর রুমের মধ্যেও লোক নিয়ে যায়, মানে ও যে বাসায় থাকে ওর ছেলে মেয়েকে নিয়ে ওই বাসার মধ্যেও বিভিন্ন ধরনের কাস্টমার পেলে নিয়ে যায়, একটু ভিআইপি কাস্টমার হলে। তো আমার হোটেলের এক ছেলেকে দিয়ে আমি তখন ওকে ফোন করাই। ফোন করার পর তখন বাসার অ্যাড্রেস দেয় যে ভাই এই জায়গায় আসতে হবে এবং এত টাকা পেমেন্ট, এক রাতের জন্য ওকে 6,000 টাকা দিতে হবে। 6,000 টাকার কথা বলে এবং বাসার অ্যাড্রেস দিয়ে দেয়। তো সেদিন আমি অনেক কেনাকাটা করলাম, মানে ওর জন্য মোটামুটি যতটুকু পারছি কেনাকাটা করছি। কেনাকাটা করার পরে আমি সেই রাতে ওর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঢাকাতে একটা ভাড়া বাসায় থাকতো, ওই বাসায় গেলাম, 3 তলায় ওর বাসা। 3 তলায় মাস্ক পরে গেছে। মাস্ক পরে যখন আমি কলিং বেল টিপ দিলাম, তখনই এসে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে ওর বড় মেয়েটা এসে দরজা খুলে দিছে। মানে খুবই কষ্ট লাগছে এটা দেখে, যে মা খারাপ কাজ করবে, মেয়ে এসে দরজা খুলে দিয়েছে। ওর বড় মেয়েটা তখন একটু বড় হয়েছে মোটামুটি। অ্যান্ড খুলে দেওয়ার পরে আমার বলে আম্মু রুমে আছে। তো আমি তখন রুমে গেলাম, মাস্কটা পরা। রুমে যাওয়ার পরে আমার মাস্ক পরা অবস্থার মধ্যে না ও আমাকে চিনে ফেলছে, মানে মাস্ক পরা অবস্থা আমাকে দেখে চিনে ফেলে মানে নিচের দিকে তাকায় কান্না করে দিছে। কান্না করতে করতে বলতেছে যে তুমি এখানে কেন? এমনি আমি তখন মাস্ক পরা সেম বললাম যে আমি কে? বলে তুমি সোহাগ। তাই আমি বললাম তুমি আমাকে চিনো? ও বলে যাকে এত ভালোবেসেছি তাকে চিনবো না? শুধু এইটা বলতে বাকি আমি সাথে সাথে ওর ঘরের দরজাটা লাগাই দিছি, এবং প্যান্টের বেলটা ছিল, বেলটা খুলে কুকুরের মতো পিটাইতে শুরু করছি। যখন বলছে যারা আমি এত ভালোবাসছি তারে আমি চিনবো না, এটা বলা মাত্রই প্যান্টের বেলটা খুলে কুত্তার মতো পিটাইলাম ওই রুমের মধ্যে। সেদিন আমি বাসর ঘর ওর পা ধরছিলাম,
কিন্তু ও আমাকে জুতা পিটা করে বাসার ঘর থেকে বের করছে এবং সবাই কাছে বলছে আমি শারীরিকভাবে অক্ষম, আমি দুর্বল। আজকে যখন আমি আমার প্যান্টের বেল দিয়ে ওকে পিটাইতে আসি, একটার পর একটা আঘাত, একটার পর একটা আঘাত, একটার পর একটা আঘাত আমি করতেছি, যে বেল্টের সাথে ওর শরীরে রক্ত বেরিয়ে যাচ্ছে, কিন্তু ভাই বিশ্বাস করেন ওর মুখ থেকে একটা শব্দ বের করে না। নিচের দিকে তাকিয়ে আছি, শুধু কান্না করতেছে। আমি তখন বললাম, তোর আমি মারলাম, নে তোর 6,000 টাকা নেই। এ বলে 6,000 টাকা ও রক্তাক্ত শরীরের উপর এভাবে ফেলে দিয়ে আমি বেরিয়ে চলে আসলাম। আমি মাঝে মাঝে ড্রিঙ্কস করতাম, ঠিক আছে, কিন্তু ওভাবে করতাম না। এবং সেদিন আমি প্রচণ্ড রকমের ড্রিঙ্কস করি, মানে প্রচুর ড্রিঙ্কস করি। এভাবে 2-3 দিন কেটে যায়। পরে আমি ভাবলাম হয়তো নাম্বার চেঞ্জ করে ফেলছে, দেখলাম যে না, নাম্বারটা চেঞ্জ করে নেই। আমি ফোন দিছি, ফোন দিয়ে বললাম, সোহেলি আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আসলে এইভাবে তোমাকে মারাটা আমার ঠিক হয় নাই, তোমাকে মাফ করে দিও। এরপরে মাঝে মাঝে আমি ওর বাসায় বাজার নিয়ে যাইতাম, এটা নিয়ে যেতাম, ওইটা নিয়ে যেতাম, ওর সন্তানদেরকে ওইটা কিনে যেতাম, কিন্তু কখনো ওর সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক বা এরকমের কোনো কিছুই হয়নি। তো আজকে অনেকগুলো মাস কেটে যাচ্ছে, মানে কেন জানি এখন নিজের মাঝে মনে হচ্ছে যে আমি জানি এটা শুনলে আপনি আমাকে বকা দিবেন, বা যারা শুনবে তারা সবাই বলবে আমি পাগল, আমার মাথা খারাপ। তারপরেও বলতেছি, আমার কাছে কেন জানি এখন মনে হয় যে মেয়ের জীবনটা তো নষ্ট হয়েই গেল। ওর স্বামী পুনরায় বিয়ে করে সেটেল হয়ে গেল, ওর এই 3টা বাচ্চার কোনো খোঁজ খবর নিচ্ছে না। তো আমার কাছে মনে হচ্ছে যে আমিও তো বিয়ে করিনি, আমাকে বিয়ে করে একটা নতুন জীবন দিতে চাই। আসলে ও রাজি আছে, ও রাজি, ওইটা মানে আমি একটু ইশারা দিয়েছি, ও আমাকে বলে এটা যদি হয় তাহলে তো পৃথিবীতে মানে একটা ইতিহাস হয়ে যাবে, যে এরপরেও যদি তুমি আমাকে ভালোবাসো বা তুমি আমাকে বিয়ে করো, তাহলে পৃথিবীতে প্রেমিক পুরুষের নামটা আসলে মানুষ তোমার নামটা সবার আগে বলবে। পৃথিবীর বুকে মানুষ শাহজাহানকে বলে সে মমতাজকে খুব ভালোবাসতো, কিন্তু শাহজাহানের আগে মানুষ তোমার নামটা বলবে যে সোহাগ শাহজাহানের চেয়েও আরও ভালো কিছু করেছে, বা পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক হিসেবে তুমি উপাধি পাবা। তো আমি চাই না তুমি এটা করো, কারণ আমি অসংখ্য পুরুষের সাথে শুয়েছি যার কোনো হিসাব নাই, এবং যে আমাকে বিয়ে করে আনছে এই পরিবারে সেই আমাকে এই কাজগুলো করতে বাধ্য করতো। আমি আমার জীবনের গল্প তোমাকে কিছু বলতে চাই না, শুধু এটাই বলতে চাই যে তুমি যদি আমাকে বিয়ে করো তবে আল্লাহ তোমার ভালো করবে, বাট আর যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে হয়তো সারা জীবন আমার বড় মেয়েটা বা বড় ছেলেটা ইনকাম করা পর্যন্ত, তাদের ইনকাম করার আগ পর্যন্ত আমাকে এই লাইনে থাকতে হবে, এবং এই লাইনে থেকে আমার সন্তানগুলোকে মানুষ করতে হবে। তো এখন আমি ওর বাসায় তেমন কাউকে যেতে দিচ্ছি না, এই কাজটা আমাকে করাইতে দেই না, মানে বিভিন্ন লোকের কাছে যাওয়া বা আবাসিক হোটেলে যাওয়া ওইটা করে আমি এটা বন্ধ করে দিয়েছি। এখন আমি ওর মাসে মাসে ওর ঘর ভাড়া দিচ্ছি এবং ওকে আমি আমার মতো করে রাখতেছি, বাট আমি এখন ওকে বিয়ে করি নাই। এটা আমার মন বলতেছে যে আমাকে বিয়ে করে ওকে নিয়ে সংসার করি।